এবং যে ঘটনাটি আমি এখন এই মুহূর্তে পড়ে শোনাবো, সেটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন দেশের বাইরে থেকে, পাঠিয়েছেন কেপ টাউন থেকে। এবং আমি জানি যে এই ঘটনাটা কতটা ভয়াবহ হবে আমি বলতে পারবো না, বাট খুব অদ্ভুত টাইপের। আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা যে সমস্ত সিচুয়েশনের মধ্যে যাই, সে সমস্ত সিচুয়েশন হয়তো আমাদের নিজেদেরই ক্রিয়েট করা। আবার অনেক সময় মনে হয়, যেমন আমি বলতে পারি যে বাথরুমে যাই, যখন আমরা ওয়াশরুমে যাই, ওয়াশরুমে যাওয়ার পরে আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখেছি যে এই যে পাইপ দিয়ে পানি যাবার যে শব্দটা, এই শব্দটা মাঝে মাঝে অনেকটা মানুষের কথা বলার শব্দের মতো শোনায়। আপনারা কখনো খেয়াল করেছেন কিনা জানি না। এখন আমি জানি না আসলে যে কেউ কথা বলছে, নাকি আপনি সেই পানির শব্দটি অন্যভাবে শুনছেন, নাকি সিচুয়েশনটা এমন যে আপনি শুনতে বাধ্য হচ্ছেন। এটা কে বলতে পারে? এটা আসলে পরীক্ষা করার তো কোনো উপায় নাই। আমি একটু আগে এই জিনিসটা ফিল করেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা আপনার সাথে শেয়ার করা দরকার। যে অনেক কিছু হয়তো আমরা ইগনোর করি যে না, 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 এটা তো খুব স্বাভাবিক। এরকম হতেই পারে। এরকম একটা শব্দ হতেই পারে। শব্দটা আসলে কে করছে? শব্দের উৎসটা কি? সেটা আমরা কখনো খেয়াল করি না, বা সেটা নিয়ে আমাদের অতটা মাথা ব্যথা নেই। আবার যদি বেশি মাথা ব্যথা হয়, তাহলে সেটা আরেকটা মাথা ব্যথার কারণ হয়ে যাবে। যাই হোক, আমরা ঘটনায় যাই। যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন ঠিক তার মতো করে বলছি। আসসালামু আলাইকুম। আমার নাম রুবেল। আমি কেপ টাউনে থাকি ২০০৮ সাল থেকে। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা লিখবো করেও লেখা হয়ে ওঠেনি। আমার ঘটনাটা যদি পড়ে শোনান খুশি হব। ঘটনায় যাওয়ার আগে আমি ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে একটু বলে নিই। আমি সাউথ আফ্রিকার একটা টেলিফোন কোম্পানিতে ফাইবার অপটিক কেবল টেকনিশিয়ান পোস্টে কাজ করি। কাজের সময় 95% সময় আমাকে রাস্তায় থাকতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। ঘটনাটা ঘটে ২০১২ সালের নভেম্বর মাসে ২৪ তারিখ শনিবার। আমাদের এখানে উইকেন্ড। আমাকে প্রতি মাসে ২টা উইকেন্ডে দুপুর ১টা পর্যন্ত কাজ করতে হয়। ঘটনার দিন আমি রীতিমতো কাজ করতে ব্লু ডাউন নামে একটা জায়গায় যাই, যেটা কিনা আমার অফিস থেকে ২০-২২ কিলোমিটার দূরে। সেখানে কাজ শেষ করে আমার প্রায় ১২টা ১৫ মতো বেজে যায়। তাই টাইম কাভার করার জন্য আমি হাইওয়েতে যাওয়ার সিদ্ধান্ত নেই। হাইওয়ে দিয়ে গেলে ২৫-৩০ মিনিটের মধ্যে আমি চলে যেতে পারবো। দেন আমি ড্রাইভ করি। যথারীতি হাইওয়েতে উঠে, এই হাইওয়েটার নাম হচ্ছে N2। অফিস থেকে ৮ থেকে ১০ কিলোমিটার দূরে আমি তখনও। হাইওয়েতে ২টা লেনের পাশে ৩টা লেন। মাঝখানে ৪ ফিট উঁচু করে ওয়ালের মতো করে আইল্যান্ড করা। আমি রাইট লেনে ড্রাইভ করছিলাম। স্পিড ছিল ১৪০ থেকে ১৫০। আমার সামনে বাম পাশে ২টা গাড়ি ৫০ মিটার দূরে হবে। পেছনের গাড়িটা তার সামনের গাড়িটাকে ওভারটেক করার জন্য ডান পাশের লেন, মানে আমার লেনে চলে আসলো। আমি এমন একটা সিচুয়েশনে পড়লাম যে আমার ৩ পাশেই গাড়ি। বামে গাড়ি, সামনে গাড়ি না, সামনে গাড়ি। না পারছি হার্ড ব্রেক করতে, কারণ আমার পেছনেও গাড়ির স্পিড আমার থেকেও বেশি হবে। বাঁচার জন্য ডান পাশের রাস্তা থেকে আমার ডান পাশের ২ হুইল নামিয়ে দেই। আর আমার সামনে বিরাট একটা ল্যাম্পপোস্ট। তারপর আর কিছু মনে নেই। যখন আমার সেন্স ফিরে আসে, দেখি যে আমার সামনে ড্যাশবোর্ডের হুইলটার, মানে ড্যাশবোর্ডের হুইলটার মানে আমার গাড়িতে। আমি ঠিক বুঝলাম না লাইনটা। দেখি যে আমার সামনে ড্যাশবোর্ড আর হুইলটার আমার গাড়িতে। আর ড্রাইভ সাইডের ডোরটা ওপেন করা, এবং বাইরে দাঁড়ানো একটা মানে পেয়ার বটল হাতে একজন ট্রাফিক কপ আমার অ্যালকোহল লিমিট চেক করে আর ড্রাইভিং লাইসেন্স চেক করে। আমাকে বলে, তুমি এখানে ঘুমাচ্ছ কেন? এটা সেফ জায়গা না। তুমি তো যদি বেশি টায়ার্ড ফিল করো, আমি তোমাকে ড্রাইভ করে নিয়ারেস্ট পেট্রোল গ্যারাজে পৌঁছে দিই। আমি বলে ফেললাম ওকে। দেন উনি ৫-৭ কিলোমিটার ড্রাইভ করার পর আমরা একটা পেট্রোল গ্যারাজে পৌঁছালাম। উনি আমাকে ওখানে পৌঁছে দিলেন। আমি রেস্টরুমে গিয়ে চোখে পানির ঝাপটা দিই, ফ্রেশ হয়ে নেই। তারপর গাড়ির সামনে যাই, গিয়ে দেখি গাড়ির বাম পাশে দরজার নিচে একটা বড় ড্যাম্প। দেখে মনে হয় ক্রেন টাইপের কিছু দিয়ে গাড়িটা উঁচু করা হয়েছিল, এবং গাড়িতে ফুয়েল ছিল খুব কম।
তাই আমি গাড়িতে কিছু পেট্রোল ভরলাম আর ওদের জিজ্ঞেস করলাম এটা কোন জায়গা। ওরা যা বলল আমি তা নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি কেপটাউন থেকে 150 কিলোমিটার দূরে একটা জায়গায়, আর ঘড়িতে সময় তখন 12টা 52। আমি আজ পর্যন্ত এটার কোনো এক্সপ্লানেশন পাইনি। গাড়ির জিপিএস লগারে দিয়ে আমি চেক করেছি এবং ট্র্যাকার কোম্পানি থেকেও লগ নিয়েছি, বাট কিছুই পাইনি। আর সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো আমার গাড়িতে যে ফুয়েল ছিল তা দিয়ে 50 কিলোমিটারের বেশি যাওয়ার কথা না। আমি আমার মা ছাড়া আর কারোর সাথে এই ঘটনা শেয়ার করিনি, কারণ কেউ বিশ্বাস করবে না। বাট ঘটনাটা ঘটার পর আমার জীবনে ঘটে যাওয়া কিছু পুরনো ঘটনার সাথে সম্পর্ক খুঁজে পাই। তা না হয় কোনো একদিন দেশে আপনাদের স্টুডিওতে গিয়ে বলবো। আর আপনি জেনে খুশি হবেন যে এখানে ভূত এফএমের অনেক লিসনার আছেন। আমার ঘটনা যদি পড়ে শোনান তাহলে প্লিজ আমাকে জানাবেন। আমি খুবই সরি আপনাকে জানাতে পারিনি, বাট আজকের এই এপিসোডটি নিশ্চয়ই আপনি শুনবেন কোনো না কোনো ভাবে, এবং আশা করব যে আপনার বাকি যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো শোনার আপনি আমাদের কাছে পাঠিয়ে দেবেন বা আপনি দেশে এসে আমাদের এখানে বলে যাবেন। সেই অপেক্ষায় থাকলাম আমরা। এবং অদ্ভুত একটা ঘটনা যে আপনি খুব অল্প সময়ের মধ্যে 12টা 15 আর 12টা 52 এর মধ্যে 150 কিলোমিটার দূরের কোনো একটা জায়গায় গিয়েছিলেন, এবং কিভাবে গেছেন, কি হয়েছে না হয়েছে আপনি কিচ্ছু জানেন না, এবং আপনি কাজ করে ফেরার পথে এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা মানে এই ঘটনাটা আসলে বেশ অবাক করার মতো। কতটা ভয় লাগবে জানি না, বাট আমি খুব অবাক হয়েছি। আপনার সাথে শেয়ার করলাম, আশা করছি যারা শুনলেন তাদের অনেক ভালো লেগেছে। কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাই। এবং আপনারা যারা এই মুহূর্তে জয়েন করুন তাদেরকে SMS পাঠানোর নিয়ম যে আরো একবার বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি তুষার রাজশাহী থেকে লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা হেভি হয়েছে। সুজন আমাকে লিখেছেন যে আমরা 7জন মিলে খুব আগ্রহ নিয়ে ভূত FM শুনছি। আমরাও খুব খুশি হলাম শুনে যে আপনারা 7জন মিলে আমাদের সাথে রয়েছেন এবং আপনাদের ব্যস্ততাকে পাশে সরিয়ে অন্য জায়গায় সরিয়ে আপনারা আমাদের সাথে রয়েছেন। সুস্মিতা বণিক আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে একা লাইট অফ করে তিনি ভূত FM শুনছেন। আমাদেরকে নিলয় ধানমন্ডি থেকে লিখেছেন যে একজন 10 বছরের ছেলে এবং আমি একা ভূত FM শুনছি। বাহ, অনেক সাহসী আপনারা দুইজন। রনি সিলেট থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে রাশেদ ধামরাই ঢাকা থেকে, এবং তিনি লিখেছেন যে লাভ ইউ ভূত FM। আমাদেরকে সিমরান SMS করেছেন জিগাতলা থেকে, এবং আমাদেরকে SMS করে তার কাছে অবশ্যই এই ঘটনাটা তেমন বেশি ভালো লাগেনি, এবং তিনি বলছেন যে তিনি নেক্সট ঘটনার জন্য খুবই এক্সাইটেড এবং তিনি খুব অপেক্ষা করছেন আগ্রহ নিয়ে। নদী আমাদের SMS করেছেন, এবং আমাদের SMS করেছেন মাহি ধানমন্ডি থেকে। সিয়াম আমাদের উত্তরা থেকে SMS করেছেন, লিখেছেন রাসেল ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। তানভীর পাবনা এডওয়ার্ড কলেজ থেকে আমাদের SMS করেছেন এবং তিনি শুনছেন, তার খুব ভয় লাগছে। আরিফ গাজীপুর থেকে আমাদের SMS করেছেন তৌফিক, SMS করেছেন আমাদেরকে নিবিড় সুলতান, আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন স্টোরিটা মোটামুটি লাগলো, নেক্সট স্টোরি আরো ভালো হবে আশা করি ইনশাল্লাহ। প্রত্যয় আমাদের লিখেছেন যে আজকের ফার্স্ট ঘটনাটা ভালো লেগেছে আমাদেরকে। এছাড়াও SMS করেছেন ইথিকা, এবং আমাদেরকে SMS করেছেন সুজন, তিনি ভূত ফিল্মের প্রশংসা করেছেন। তোফাজ্জল বনানী থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন আচ্ছা, তিনি বলেছেন যে বাংলাদেশ ছাড়া অন্য দেশে কি করে ভূত FM শুনবো, প্লিজ একটু বলেন, আমরা খুব দ্রুত আপনাদের কাছে সেই সলিউশন নিয়ে আসবো ইনশাল্লাহ। জুবায়ের আমাদেরকে SMS করেছেন আমাদেরকে শাহাদাত, অন্তর আমাদের SMS করেছেন তৌহিদ, এছাড়াও লিজা ওয়ারি থেকে SMS করেছেন, জয়, ইয়াসিন, রানা, প্রভাত, পলাশ, এছাড়াও আরো অনেক SMS করছেন। সবার SMS পড়া সম্ভব হচ্ছে না, তাহলে আরো অনেক ঘটনাই বাকি থেকে যাবে। আমরা ঘটনায় চলে যাই, আমাদের প্রথম অতিথির কাছে আমরা যাচ্ছি, এবং আমি প্রথমে জানতে চাইবো আপনার নাম, প্লিজ আপনার নামটা একটু বলবেন। আমার নাম রাজীব, আমি ধানমন্ডি থেকে আসছি। ওকে, আপনার যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা কোথায় ঘটেছে, ঢাকাতে না ঢাকার বাইরে কোথাও? না, এটা ঘটেছে আমার দেশের বাড়িতে। আমার বাড়ি কুষ্টিয়াতে, কুষ্টিয়ারই একটা গ্রামে। সেটা আমার ফুপুর বাড়ি আর কি। কুষ্টিয়া গ্রামটার নাম বলা যাবে কি? হ্যাঁ, বলা যায়, এটা কমলাপুর। আচ্ছা, ওকে। ঘটনা শুরু করেন প্লিজ। ঘটনাটা বেশ আগের। এটা সম্ভবত 1994-95 সালের দিকের ঘটনা। সেই সময় আমি ক্লাস 5-6 পড়ি, এবং
ছুটি পেলে আমি আমার ফুপুর বাড়িতে আর কি বেড়াতে যাইতাম। তো 7-8 দিন থাকা পড়তো আর কি ওখানে। তো সেই সময়কার এই ঘটনা। তো একদিন ঘটনা শুরুর আগে একটু প্রেক্ষাপটটা বলে নেওয়া ভালো। আমার ফুপুর বাড়িটা ছিল মাঝখানে বড় উঠান, চারদিকেই ঘর ছিল আর কি। আর 3 দিকেই ঘর এবং প্রত্যেকটা ঘরই মাটির এবং মানে উপরে টিন দেওয়া ছিল আর কি। আর পেছনের দিকে রান্নাঘরের দেয়ালটা ভালো ছিল না, বাট উপরে টিন দেওয়া ছিল। তো যাই হোক, এক সন্ধ্যাবেলা আমার ফুপু আমাদেরকে সাথে করে তেলের পিঠা ভাজার একটা ব্যবস্থা করলো আর কি সন্ধ্যার দিকে। তো একটা ইনফরমেশন দিই যে সেই সময় ওর বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না এবং গ্রাম অঞ্চল। সন্ধ্যার দিকে 7টা 7:30টার দিকে মানে অনেক অন্ধকার, এবং সেখানে মোটামুটি গ্রামের দিকে ওই সময়টা রাতই বলা চলে। এবং বাড়ির অন্যান্য সদস্যরা ততক্ষণে ঘরে চলে গেছেন এবং হয়তো কেউ কেউ শুয়েও পড়ছে। তো যাই হোক, আমরা রান্নাঘরে খুব ইন্টারেস্ট নিয়ে আমি এবং আমার 2 কাজিন, আমার ফুফুর 2 বোন, একজন আমার থেকে ছোট আর একজন আমার থেকে বড়। তো আমরা ফুফুর পাশেই চুলার পাশে বসে আছি সবাই মিলে ইন্টারেস্ট নিয়ে যে ফুফু পিঠা ভাজবেন এবং আমরা আর কি এনজয় করবো জিনিসটা। তো যাই হোক, তো পিঠা ভাজার মুহূর্তে হঠাৎ করে টিনের উপরে একটা দুম করে আওয়াজ, শব্দ পেলাম আর কি। মনে হলো যে একটা ইটের টুকরা বা মাটির ঢিল এরকম পড়ছে। তো এত রাত্রে 7:30 বাজে, অন্ধকার, ওই সময় মানে টিনের উপরে কিছু পড়ার কথা না। তারপরে আমরা একটু হকচকিয়ে গেছি, বাট জিনিসটা নর্মাল লাগছে আমাদের কাছে। তো যাই হোক, পিঠা ভাজা শুরু হলো, আমরা আছি বসে। কিছুক্ষণ পরে হঠাৎ করে রান্নাঘরের উপরে টিনে মরমর মরমর করে শব্দ। শব্দটা এরকম, আপনারা যারা শুনছেন আর কি, টিনের উপরে কেউ যদি হাতে উম, এরকম একটা শব্দ হচ্ছে, কেউ যেন টিনের উপরে হাঁটতেছে, মুড় করে শব্দ হচ্ছে। তো আমরা হঠাৎ যখন খেয়াল হচ্ছে, আমার ফুফু বলে উঠলো, কে রে, টিনের চালে কে? চুপ, চারিদিকে চুপ, কোনো কথা নাই। আমরা কিছুক্ষণ পর আবার নর্মাল হয়ে গেলাম। যথারীতি পিঠা ভাজা চলতেছে। 5 মিনিট হয়তো, তারপরে আবার ওই আওয়াজটা, মনে হচ্ছে যে কেউ একজন টিনের উপর দিয়ে হাঁটতেছে। তো কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে আমরা বের হয়ে আসছি, আমার কুবু আমাদেরকে নিয়ে বের হয়ে আসছে অন্ধকারের মধ্যে। কুবুর হাতে একটা কুপি জ্বালানো, কুপির আলোতে মানে তেমন কিছু বোঝা গেল না, টিনের উপর কিছুই নাই। এবং রান্নাঘরের পেছনে ছিল 2টা তেঁতুল গাছ, পাশে বাঁশঝাড়, বাঁশঝাড়ের পেছন দিয়ে একটু ঝোড় জঙ্গল, তার পেছনে নদী। তো আমরা কিছুই খেয়াল করলাম না, যার তেঁতুল গাছটা একটু হাওয়ায় নড়তেছে, অন্ধকার, প্রচন্ড অন্ধকার, কিছুই বোঝা গেল না। তো আমরা জিনিসটা স্বাভাবিক মনে করেই ততক্ষণেও আমাদের ভিতরে কোনো মানে সেরকম প্রশ্ন জাগেনি যে ব্যাপারটা কি হচ্ছে। তারপর আমরা গিয়ে আবার যথারীতি পিঠা ভাজার পাশে বসছি এবং বেশ কিছুক্ষণ হয়ে গেছে, 7-8টা পিঠা ভাজছে, পিঠা গরম আমরা খাবো। এই সময় এই শব্দটা আবার শুরু হলো এবং এবার প্রচন্ড জোরে, মনে হচ্ছে যে সত্যি সত্যি একজন মানুষ চালের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তো এইবার আমি জানি না, আমার ফুপু মনে হয় বুঝতে পারছিলেন কোনো একটা নর্মাল ঘটনা বা কোনো রকম অস্বাভাবিক ঘটনা বুঝতে পারছিলেন। তো বুঝে উনি আমাদেরকে বললো যে চল, তোদের আজকে আর পিঠা খাওয়া লাগবে না, চল ঘরে যাই। তো ঘরে যাওয়ার জন্য ওইভাবে রেখে জাস্ট আমাদেরকে নিয়ে বের হয়েছে রান্নাঘর থেকে। বের হয়েই যেটা দেখলাম, মানে যেটা দেখার জন্য আসলে আসলে আমরা প্রস্তুত ছিলাম না। পেছনে যেই ঘুরছি দেখি টিনের চালের উপরে মানে একটা ছোট বাচ্চা হবে, ছোট বাচ্চা টাইপের, শরীরটা বোঝা যাচ্ছে না অন্ধকারে, তবে মুখটা যে ছোট বুঝলাম, ছোট বাচ্চা টাইপের, কিন্তু মুখটা এত ভয়ঙ্কর, রক্ত মাখা মুখ টাইপের, মনে হচ্ছে যে মানে লাল টর্চ দিয়ে কেউ যদি তার মুখে মানে আলোটা মারে কি কতটা ভয়ঙ্কর। এবং আমাদের দিকে জল জল করে তাকায় আছে, এবং আমিও দেখছি, আর সাথে আমার 2 কাজিন এবং আমার ফুফু, আমরা 4জনই দেখছি বিষয়টা। এবং এতটা ভয় পাইছি যে ওখানে মানে জাস্ট ঠান্ডা হয়ে গেছে আমরা। এবং আমার যে ছোট বোনটা ছিল, ওর সাথে সাথে সেন্সলেস হয়ে গেছে, জিনিসটা থেকে চিৎকার দিয়ে পড়ে ওখানে অজ্ঞান হয়ে গেছে। এবং আমি মানে সময়টা ছিল 4-5 সেকেন্ড এরকম, জাস্ট ওটাকে দেখলাম যে হাওয়ায় মানে ওখান থেকে তেঁতুল গাছ হয়ে ওটা বাঁশঝাড়ের দিকে হাওয়ায় মিলে গেল, মানে 4-5 সেকেন্ডের ঘটনা। সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু হলো, অন্যান্য ঘর থেকে আমার অন্যান্য আত্মীয় স্বজন যারা ছিল তারা সব বের হয়েছে। বের হয়ে তারপর আমাদেরকে ঘরে নিয়ে গেল, আমরা ওই বোনটাকে ঘরে নিয়ে গেলাম, মাথায় পানি টানি দিয়ে একটু সেবা শুশ্রূষা। কিন্তু অবাক ব্যাপার হলো যে বাড়ির অন্যান্য লোকজন জিনিসটা শুনলো
খুব বেশি রিয়াক্ট করলাম। এটাতে আমার একটু অবাক লাগছে, মানে ব্যাপারটা মনে হচ্ছে যে জিনিসটা স্বাভাবিক, আমার কাছে মোটো জিনিসটা স্বাভাবিক মনে হয় না। এবং আমার ফোন একটু বাড়িতে রাত করে ফিরতে পরে ফিরলো আমার ফোন 10টার দিকে। তো ঘটনা ওই রকমই, সারা রাত আমরা ওইভাবে একটু ভয় আতঙ্কের মধ্যে কাটাইলাম এবং আমার ওই বোনের জ্ঞানও ফিরছে। জ্ঞান ফেরার পরে জ্বর আসছে সকালবেলা, যখন আমরা সকালের দিকে, তখন ওই পাশের মসজিদ থেকে একজন হুজুর আসছেন এবং হুজুর এসে সব সাহস দিয়ে তারপরে কিছু দোয়া দরুদ পড়লো এবং আমার ওই বোনকেও কিছু তাবিজ টাবিজ দিল। এবং সবচেয়ে মজার ঘটনা হলো যে আমরা সকালবেলা যেটা দেখলাম, এটা আমার কাছে আরো অবাক লাগছে, যে যেই পিঠাগুলো ভাজা ছিল, 5-7টা পিঠা, প্রত্যেকটা পিঠাই খাওয়া। এবং এটা দেখে মনে হচ্ছে না যে ইঁদুর বিড়ালে খেয়েছে, আমার মনে হচ্ছে যে কোনো ছোট বাচ্চা এক কামড় এক কামড় এক কামড় করে সব কয়টা পিঠা খেয়ে রাখছে। এবং এবং আমার জানা মতে যে আমরা রাত্রিবেলা ওই রান্নাঘরে আর কেউ ঢুকে নাই। পিঠা নিশ্চয়ই ঢাকা ছিল বা নিরাপদ কোনো জায়গাতেই ছিল। হ্যাঁ, ফুফু পিঠাগুলো তুলে তো একটা ভালো পাত্রেই রাখছে। এবং পিঠাগুলো ওইভাবে খাওয়ার কথা না, কোনো মানে ইঁদুর বিড়ালের খাওয়ার কথা না। এবং এটা আমার কাছে সবই মানে খুবই অবাক ব্যাপার, যে তাহলে পিঠাটা খাইলো কে? এবং আমরা যেটা রাত্রে দেখলাম ওইটা কি, আমি আজও মানে এর কোনো ব্যাখ্যা নাই আমার কাছে। যাই হোক, তবে আরেকটা ব্যাপার যেটা, যে বাড়ির সদস্যরা কিন্তু খুব বেশি রিয়াক্ট করলো না। আমি জানি না তারা কেন এত রিয়াক্ট করলো না, যে এরকম ঘটনা কি তাদের কাছে স্বাভাবিক লাগছে। তো যাই হোক, এরপরে রাসেল ভাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো কিছু ঘটনা ঘটছে আমার সাথে, ওই বোনের সাথে বা আমাদের সাথে। আমি মানে ওই হুজুর যে এসে ধোয়া পড়ে গেল বা তাদের সাথে, আমার মনে হলো না যে খুব একটা এটা সমাধান। ধরেন একদিনকে মানে ওই সময় হয়তো ওইবার না হলো তার পরের বার আমার বোনের সাথে আমি দুপুরবেলা, আমরা ছোট তখন, আমরা আখ খেতে গেছি। আখ খেতে, যে আখ কাটবো, আখ কেটে মজা করে খাবো আর কি, মানে খেলাধুলার চলে। তো হঠাৎ করে দুপুরবেলা একদিন গিয়েছে আমার ওই বোনের সাথে, তো আখ ক্ষেতের ভেতরে ঢুকে পড়ছি। ঢুকে আখ কাটবো, হঠাৎ করে মনে হলো সামনে থেকে সাদা পোশাক পরা কেউ একজন, আমি দেখছি, আমি মানে ক্লিয়ার দেখতে পাইনি রাসেল ভাই। তো আমার ওই বোন একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে পেছনে ঘুরে দৌড়। আমিও দৌড়াইছি যে ধরা পড়ে যাবো হয়তো, এরকম একটা ভয়ে দৌড়াইছি। পরে একদম বাড়ি সোজা দৌড়াইছি। পরে আমি বাড়িতে চলে আসছি, আমি কোনো দিকে তাকাইনি, দৌড়ায় বাড়িতে চলে আসছি আমার ফুল কাছে। এসে দেখি আমার বোনটা আসে নাই। আমি স্বাভাবিক মনে করছি যে আশেপাশে আছে। সময় যায় সময় যায় সময় যায়, যখন বিকাল সন্ধ্যা হয়ে গেল তখন দেখলাম যে আসে নাই। তখন হঠাৎ একটা সময় একজন খবর দিল যে ওকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? জাস্ট ওই আখ ক্ষেতের থেকে আমার পুকুর বাড়িটা যেদিক, জাস্ট তার বিপরীত দিকে, মানে ওই ক্ষেতের পেছন দিকে একটা গোরস্থান, সেই গোরস্থানের ভেতরে ঠিক না, কাছাকাছি, মানে গোরস্থানের সাথে লাগাওয়া, ওখানে সে সেন্সলেস হয়ে পড়ে আছে এবং তাকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞেস করছেন হ্যাঁ, 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 কি তার অবস্থা? কাছে তার কাছে এসে যখন জ্ঞান ফিরলো তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে। সে যেটা বর্ণনা দিল যে সে ভয়ঙ্কর একজন সাদা পোশাকের একজন আলখিল্লা পরা একটা মানে মস্ত বড় লোক দেখছে। এবং সে বলতেছে যে সে তার পিছন পিছন ভেসে ভেসে আসতেছিল, এরকম একটা ধাওয়া দিচ্ছে তাকে। যে তার কারণে তার মানে ঠিক ছিল না যে বাড়িতে যাবে কিনা, এবং ও কিভাবে ওখানে পৌঁছে গেছে সেটা ও নিজে বলতে পারতেছে না। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আরো বেশ কিছু এসএমএস চলে এসেছে, সেই এসএমএস গুলো পড়ে ফেলতে চাই। আমাদেরকে নড়াইল থেকে আকাশ এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ ভূতাসান। আমাদেরকে প্রাপ্তি এসএমএস করেছেন, লিখেছেন আপনি কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আদনান আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। মোহাম্মদ শিপন এবং এছাড়াও বিপ্লব আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। আমাদেরকে দেখতে পাচ্ছি স্টারলিং লিটন। এছাড়া আমাদের এসএমএস করেছেন আনিকা মিরপুর ডিওএইচএস থেকে। প্রিন্স আমাদের এসএমএস করেছেন সিরাজগঞ্জ থেকে। আমাদেরকে আশরাফুল এসএমএস করেছেন আমাদেরকে অপূর্ব ইসলাম এসএমএস করেছেন আমাদেরকে নাসিম এসএমএস করেছেন সাইফুল মাহি। এছাড়া অনুপ এসএমএস করেছেন আমাদেরকে আনিস খুলনা থেকে। তানভীর আমাদের এসএমএস করেছেন বরিশাল থেকে। এছাড়া আমাদেরকে নিয়াম এসএমএস করেছেন চিটাগং পোস্ট কলোনি থেকে। সাদিয়া আমাদের এসএমএস করেছেন
এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি নিবিড়, এছাড়াও আমাদেরকে ঋতুরাজ রাজশাহী থেকে এসএমএস করেছেন, সুজয় আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আজকে ভয় লাগতেই হবে, এবং তিনি বলছেন যে 26 তারিখে তার পরীক্ষা রয়েছে, এবং তিনি সেজন্য পড়াশোনা করছেন। আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি নাদিম, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন রায়ান, এসএমএস করেছেন আমাদেরকে রাকিব, এসএমএস করেছেন রাব্বানি, উৎস গুলশান থেকে আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে রিপন এসএমএস করেছেন সৌরভ সহ আরো অনেকে। আপনারা যদি আমাকে এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আছে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। একটা ছোট ব্রেকে যাব এবং ব্রেকের পরে রয়েছে একটা ঘটনা, যে ঘটনাটি আমরা পেয়েছি দেশের বাইরে থেকে এবং অসম একটা স্টোরি, এবং এই ঘটনাটা শুনলে ভয়, কষ্ট, মানে ভালো লাগা তিনটা একসাথে এরকম পাওয়া যায় না আসলে। এই ঘটনাটা অদ্ভুত সুন্দর একটা ঘটনা, আশা করছি আপনাদের অনেক 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 বেশি ভালো লাগবে। সুতরাং ঘটনাটা আমরা জাস্ট ব্রেকের পরে প্লে করবো, আমাদের সাথে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি জাস্ট ঘটনাটার পরেই। আসসালামু আলাইকুম রাফেল ভাই এবং ভূত FM টিমের সকল সদস্য ও শ্রোতা বৃন্দ যারা শুনছেন। আমি আজকে আপনাদেরকে আমার জীবনের একটি অদ্ভুত এক্সপিরিয়েন্স করবো। তার আগে একটু ভূমিকা বলে নিই। আপনারা তো অনেকেই জানেন, আমরা যারা প্রবাসীরা থাকি, দেশের ফার্স্ট জেনারেশন মাইগ্রেন্ট, তাদের মনটা সবসময় দেশেই পড়ে থাকে এবং দেশের একটি ফোন কলের জন্য আমরা সব সময় উদ্গ্রীব হয়ে থাকি, শুধু একটি সময় ছাড়া, সেটা হচ্ছে ভোর রাত। ভোর রাতের ফোন যখন বাংলাদেশ থেকে আসে, আমার জানা মতে কারো জীবনে সেটা সুসংবাদ নিয়ে আসেনি, নিয়ে এসছে দুঃসংবাদ। ঘটনাটা বলছি এই জন্য যে আমার আব্বা 2008 ওই সময় ওনার ক্যান্সার ধরা পড়ে এবং খুব অল্প সময় আল্লাহ পাক ওনাকে আমাদের কাছ থেকে নিয়ে যান। তো যাকে মূল ঘটনায় ফেরত আসি, 2009 21 এপ্রিল ভোর রাত তখন 3:30 কি 4টা, ফোন বেজে ওঠে। ফোন ধরি, ও পাশে আমার মার গলা। বলেন, বাবা সুমন, তোমার আব্বা মারা গেছেন। এই কথা শুনে আর কি করবো বলেন, কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলাম, তারপর শুরু করলাম কান্নাকাটি। এখন আম্মা আমাকে থামাবেন না আমি আম্মাকে থামাবো, দুজনেই হু করে কাঁদছি। তখন আম্মা আমাকে একটু পরে জিজ্ঞেস করেন, বাবা তুই কি আসতে পারবি? আমার তখন কিছু ঝামেলা চলছিল, আমার পেশাগত বিষয় এবং আরো কিছু ছিল আর কিছু আমার সমস্যা। তো এটা কিছু দিতেছে না তাই আমি আম্মাকে বললাম, আম্মা আমি পারবো না। আর আব্বারও সে শিক্ষা ছিল, উনি মারা গেলে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব শরীয়ত মোতাবেক দাফন করার যেন ব্যবস্থা করা হয়। তুমি ওনার সেই শিক্ষাটা পূরণ করা শুরু করো, দাফনের ব্যবস্থা করো। আম্মা বলেন ঠিক আছে। তো তখন হলো হসপিটালে, আব্বার ডেড বডি তখন রিলিজ করে নেই। তো কিছু ফর্মালিটিস পুরো করে আব্বাকে বের করবে। তো যা ব্যবহার ঠিক হলো যে বাদ জোহর জানাতে হবে। পরে সেটা একটু চেঞ্জ করে বাদ আসন নেওয়া হলো, কারণ ওই কিছু আমাদের দেশের বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসবেন, তাদের আসতে একটু দেরি হবে, তো বাদ আসন নেওয়া হলো। তো বাদ আসার সম্ভবত বাংলাদেশে তখন 5টা 6টা, আর আমাদের সময় 11টা 12টা, 6 ঘন্টা ডিফারেন্স তখন, 6 নাকি 5 ঘন্টা হবে এনিওয়ে। তো আমি তো মন খুব খারাপ, কান্নাকাটি করছি। আমার একটা ছোট বাচ্চা আছে, ছোট তখন তার বয়স ছিল মাত্র 7 মাস। বেলা উঠলো, বেড়ে পড়ালো জানাজার ফাঁকে আমি আমার ব্যাকইয়ার্ডে, আমার লিভিং রুমের ব্যাকইয়ার্ডটা খুলে ওখানে দাঁড়িয়ে প্রচুর ধারায় কাছে আমার ওয়াইফ, তিনি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। এটা যে সবসময় হিসেবে করেন আর কি, এটা আত্মীয় স্বজনরা করবে। তো আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমার ছোট বাচ্চাটা তখন মাত্র হামাগুড়ি দিয়ে আসে, হামাগুড়ি দিয়ে কার্পেট উপরে আসলে এসে আমার পা ধরে টানছে। তো আমার বাচ্চাটাকে কোলে নিয়ে মনে একটা শান্তি পাবো, কোলে নিলাম, দেখি সে আমার চোখ মুছছে হাত দিয়ে। বুঝলে? একটু পরে আমার ব্যাকইয়ার্ডে কোনার দিকে, যেদিকে আমার গার্ডেন এক্সেস লো, সেদিকে তাকে সেদিকে খিলখিল করে হাসতে, তাই তোকে হাতটা দিলি। ওর রিয়েকশনটা তো একটা এরকম যে বড়রা কেউ ছোট বাচ্চাদের মুখের সামনে এসে যদি ওই যে অর্থাৎ না উঁচি বুচি কিছু ফানি চেক করে অথবা হাত দিয়ে একটু খেলা করে বাচ্চা যেভাবে হাসে না, ওরকম করে। আমি অবাক হলাম, কে রে ওখানে, কে? কিছুই নেই। পরে বললো আমার ব্যাকইয়ার্ডে ওইখান থেকেই কনজারভেশন ফরেস্ট ছিল, কিছু না, কোনো ইয়ে নেই, বিল্ডিংস নেই, এতে কিছু নেই। সে হাসতে হেসে, অবশ্যই আপনাদের কোনো যখন ছোট বাচ্চারা থাকে, তারা ওই যে হাত বাড়িয়ে কোনো থেকে যাওয়ার জন্য ইশারা করে যে তারা দিকে যেতে চায়, ওরকম থাকে। তা আমি আমার লিভিং রুমের ওই ফ্লোর থেকে নিচে প্যাটিতে নেমে একটু হেঁটে গেলাম,
কেউ কিছু কি দেখছে, কোনো পাখিটা কেউ কিছু করে মাঝে মাঝে সবগুলো দেখা হয়তো বা শেষ, মানে একটা কিছুই নেই সে। আমার বাচ্চাটার মুখের প্রথম বলি ছিল বাবা। আমি জানেন অনেক বাচ্চারা প্রথম বলি বলে মা, কিন্তু আমার বাচ্চাটা বলেছে বাবা। তখন পর্যন্ত বাবা ছাড়া আর কিছুই বলে নাই। হঠাৎ করে ও হাতটা বাড়িয়ে ওই খেলার ছলে এই হাসতে বলছে দাদা দাদা দাদা। আমার তো তখন মন নরম, বাবা মাত্র মারা গেছেন, এটা করছে দাদা বলছে, আমার আব্বা এলেন নাকি? প্রথমে আমার মানে বোধ আছে না, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রব্বুল আলামিন হাদিস কোরআনে বলেছেন, মৃত এবং জীবিতের মধ্যে একটা পর্দা থাকে, যে পর্দা কখনো মৃত অতিক্রম করে জীবিতর পাশে যেতে পারবে না, জীবিত অতিক্রম করে মৃত পাশে যেতে পারবে না, আল্লাহর হুকুম না পর্যন্ত। কি জানি, হয়তোবা আমি আমার বাবার অযোগ্য সন্তান, তিনি আমার বাচ্চাকে দেখতে চেয়েছিলেন, আমি দেখাতে পারিনি আমার এই পার্থিব ঝামেলার জন্য। আল্লাহ কি তার মনে সে শিক্ষাটা কি তাহলে পূরণ করলেন, তাকে নিয়ে আসলেন? তো এসব ভাবতে ভাবতে আমি করলাম যে ঠিক আছে, একটু ঠান্ডা পড়ছে, তো আমি একটু বড় করে যেতে পারি। যাচ্ছি, আমার বাচ্চাটা তখন খেলে খেলে ভাব করছে, ওরকম খেলা হঠাৎ সে হাতটা দূরে বাড়িয়ে দিয়ে জোরে জোরে কান্না শুরু করলো, আর দাদা দাদা এরকম করছে। বোঝা যাচ্ছে যে কাউকে বলছি যে তুমি যেও না। আপনার কেউ কেউ বাচ্চাদের কাছ থেকে যে দূরে সরে যায়, যেতে থাকে, বাচ্চারা কিভাবে হাতটা বেড়ে ওরকম। আমি অবাক হয়ে গেলাম, কিভাবে এটা সম্ভব? নাকি আমার মনের ভুল, নাকি আমার চোখের ভুল, নাকি ওই সময় আমার মানসিক অবস্থা আমাকে একটু চিন্তা করতে বাধ্য করছে, নাকি সত্যি মহান আল্লাহ রব্বুল আলামিন আমার মতো এক অযোগ্য সন্তানের ব্যর্থতাকে ঢেকে দিতে আমার আব্বাকে তার সে শিক্ষাটা প্রদান করেছেন। আমি জানি না, হতে পারে। আগে বলছি, আমার গল্পটা কোনো ভৌতিক কিছু নয়, এটা কোনো কষ্টের গল্প। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার আব্বার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তার রব্বুল আলামিন তাকে ভের করে। আল্লাহ হাফেজ। শুনছেন সবসময় বেজে ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:35। আমি রাসেলাতের সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। যাই হোক, একটা চমৎকার ঘটনা আমরা শুনলাম এবং আমি বলছিলাম যে এই ঘটনা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে। একই সাথে অনেক ধরনের মানে অনুভূতি এখানে ব্যক্ত করেছেন যিনি আমাদের পাঠিয়েছেন, সেই আমাদের লিসেনার। অনেক ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝেও মানে প্রবাস জীবনটা অনেক 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 ব্যস্ততার মাঝে দিয়ে যায়। সেই ব্যস্ততার মাঝে আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবং যারা এরকম ঘটনা পাঠাতে চান তাদেরকে বলবো যে আপনারা চাইলেই আপনাদের ঘটনাগুলো রেকর্ড করে আমাদের কাছে এইভাবে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাদের একটু মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTFM@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদের সাথে SMS করে আপনাদের বিভিন্ন কথা শেয়ার করতে চান, অনুভূতি শেয়ার করতে চান, কেমন লাগছে ঘটনা, কি করলে ভালো হয় না হয়, সমস্ত ধরনের কথা আমাদের সাথে শেয়ার করতে চান, তারা আমাদের SMS করার নিয়মটি জেনে রাখুন। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ সেখানে টাইপ করতে হবে ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে হবে 9840 নাম্বারে। দেখতে পাচ্ছি মিডলটন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে তিনি বলছেন যে আমি, আমার ফ্রেন্ড অনিক ও ছোট ভাই রবেল আলম, আমরা সবাই একসাথে পড়তেছি, আমি শুনছি আজকের ঘটনাগুলো ভালো লাগছে। হাসান আমাদের SMS করেছেন, মোহন চাঁদপুর থেকে আমাদের SMS করেছেন। দেখেন SMS-টা প্লিজ পড়ো, এটা আমার প্রথম SMS। আমাদেরকে মানব কঙ্কাল SMS করেছেন, ওকে। আমাদেরকে SMS করেছেন ফাহমিদা, তামিম আমাদের SMS করেছেন, আরিফ আমাদের SMS করেছেন, ফরহাদ ঢাকা থেকে SMS করেছেন, মুন্না ভাই MBBS আমাদের SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত FM। অর্পা আমাদের SMS করেছেন, রাকিব SMS করেছেন আমাদেরকে, নাজমা রফিক ইব্রাহিমপুর থেকে, আব্দুল্লাহ ঢাকা থেকে আমাদের SMS করেছেন, লিখেছেন সেকেন্ড স্টোরিটা জোস ছিল। নিলয় আমাদের SMS করেছেন, সব ফ্রেন্ডরা মিলে আজকে ভূত FM এনজয় করছেন তারা। অর্ণব রয় আমাদের SMS করেছেন আশুলিয়া ঢাকা থেকে, এবং তিনি বলছেন যে আমার ভয় লাগে না, আমি ভালোর দলে, এবং আমি 10 years old। ওকে, তাহলে এখন ঘুমিয়ে পড়া উচিত। 10 বছর বয়স, এখন এত রাত পর্যন্ত জেগে আছেন। আচ্ছা, এছাড়া আমাদের SMS করেছেন রাশিন খুলনা থেকে, SMS করেছেন ফুর্তি মুরাদ, লিখেছেন নট ব্যাড। আমাদেরকে বুশরা এবং মুন্নি SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি কিশোর SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি নাজমুল গাজীপুর থেকে SMS করেছেন, রাফি আমাদের SMS করেছেন, লিখেছেন যে এখন আমার বার্থডে দোয়া করবেন, দোয়া করি আপনার সামনের দিনগুলো অনেক সুন্দর হোক। এছাড়াও শাকির আমাদের SMS করেছেন, বিজয় রুদ্র হাসেমাইন SMS করেছেন ফুর্তি, নাজমুল, বিকে বাপ্পি, নুসরাত সহ আরো অনেকে। আপনি যদি আমাকে SMS করতে চান তাহলে
আমি তো নিয়ম যে বলে দিচ্ছি সেভাবে এসএমএস করুন, এবং আমি এখন চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। এবং আমাদের সাথে আজকে অনেকদিন পরে আবারও জয়েন করেছেন বাবু ভাই। আমরা তার কাছে তার জীবনের ঘটনাগুলো শুনবো, এবং বাবু ভাই, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। ভাই, আমি জানতে চাই যে আপনার যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা কি, মানে কোথাকার বা কি প্রেক্ষাপট থেকে? চট্টগ্রামের ঘটনা। ওকে। ঘটনা হচ্ছে রোমেল আর সোহানের গল্প। ওদের গল্প মানে কাহিনী, লাইফ স্টোরি। ইট ওয়াজ আর্লি 90s এর ঘটনা। তো পার্বত্য চট্টগ্রাম নিয়ে ওদের একটা এক্সপিরিয়েন্স হয় এবং খুব ভয়ঙ্কর, যেটা আমার কাছে খুব ভয়ঙ্কর লেগেছে। এই কারণে আমি আপনাকে জানিয়েছি যে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স পেয়েছি। সেটা হচ্ছে 90-এর দশকের প্রথম দিকে। ওরা তখন আপনার কলেজে পড়ে, ফার্স্ট ইয়ারে আর কি। তো ওরা আপনার এসে যায়, পার্বত্য চট্টগ্রাম বেড়াতে যায়। তো বিভিন্ন জায়গায় রাঙামাটিতে আসার পর রাঙামাটিতে একটা লেক আছে, সম্ভবত কাপ্তাই লেক বলে ওটাকে। আমি ঠিক জানি না, কাপ্তাই বা কর্ণফুলী লেক, ওটা বাড়িতে কোন। তো ওই লেকে ওরা চিন্তা করে যে লেকে ঘুরবে। তো ওরা অনেক কষ্ট একটা নৌকা নাকি ভাড়া করে। ওই সময় মানে মানে একটু টাফ ছিল নাকি এগুলা ম্যানেজ করা, অ্যারেঞ্জ করা আর কি, কারণ সমস্যা চলতো ওখানে বেশ। তো নৌকা অ্যারেঞ্জ করার পরে ওরা যায় ওখানে। তখন ধরেন দুপুরের সময় ওরা নৌকা ভাড়া করে নৌকা ওঠে এবং নৌকালা ওদেরকে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। তো ওরা যাওয়ার সময় দেখছে যে দুই পাশে পাহাড়, গাছপালা, বিভিন্ন রকম সবুজ। বেশ ভালো লাগছে ওদের কাছে। এরকম দেখতে দেখতে ওরা এক সময় নৌকালাকে একটু রিকোয়েস্ট করে, মানে ওরা নৌকালা বলে যে এখন আমি আর দূরে যাব না। মানে যখন এর আগে ছিল তখন দেখছিল যে আপনার নৌকা, তারপর লঞ্চ, ছোটখাটো এগুলো যাচ্ছে। তো এরপরে যে দেখি এগুলোর লিমিট মানে কমে আসছে, মানে খুব অল্প স্বল্প দেখা যাচ্ছে, খুব মানে আশেপাশে নৌকা টোকা খুব কম। তো ওরা তখন তাকে পুশ করে। এবং নৌকালা ছিল আপনার ওই যে উপজাতি আর কি। তো উনি ওনাকে বলে যে আরো সামনে যাবো, বলে আর যাবো না, আমাদের যাওয়ার আর হুকুম নাই, বিকজ এরপরে যেটা হচ্ছে সেটা সেনাবাহিনী থেকে না করা, আর সামনে যাওয়া যাবে না, এরপরে বার্মিজ এলাকা শুরু হবে। তো ওরা খুব রিকোয়েস্ট করে, নৌকালাকে এক পর্যায়ে পয়সা বাড়াই দিতে চায়। তো নৌকালা মোটামুটি রাজি হয়, বলে চলেন। তো কিছুদূর যাওয়ার পরে একটা জায়গা দিয়ে দেখে, একটা পাহাড়ের মতো জায়গা পাশে একটু মানে একটা, ওটা খাড়ির মতো বলে, যেখানে নাকি আপনার নৌকা বা কোনো কিছু যেখানে আপনার থামা যায় আর কি, কাইন্ড অফ লাইক ঝর্ণা টাইপের কিছুটা আছে। তো ওই জায়গায় খাড়ি দেখে ওখান থেকে ধোঁয়া উঠছে আর কি, গাছের ফাঁক দিয়ে ধোঁয়া উঠছে, এবং ধোঁয়াটার কালারটা অনেকটা নীলচে নীলচে টাইপের কালার। এটা দেখে ওদের চিন্তা হয় যে ধোঁয়া এখান থেকে কিভাবে উঠছে, কি তো বলে কি আমরা ওখানে থামবো। নৌকালা ওকে নিষেধ করে, এখানে নেবেন না, কারণ এখানে মোটামুটি এখন ওয়াইল্ড এলাকায় শুরু হচ্ছে, এখানে আপনার সমস্যা হয়, মানুষ আছে, প্রবলেম হয় অনেক রকম, তো আপনি নেবেন না। তো ওরা অনেক জোরাজোরি করে, দুজনই মানে খুব এনার্জেটিক এবং ইয়াং। ওরা তখন ওখানে নামে, নৌকাটাকে নিয়ে ওই সাইড করা তাকে দিয়ে। তো নামার পর ওরা নেমে দেখে যে পাশে একটা ছোট ঝর্ণার মতো পানি পড়ছে আর কি, ঝর্ণা বা একটা পানির স্রোতের মতো আর কি, ফ্লোর মতো পানি আসছে একটা জায়গা দিয়ে, এটা এসে আবার লেকে পড়তেছে। তো এরকম দেখে ওরা হেঁটে হেঁটে যায় ওই খাড়ির পাশে, ঝোপের যেখানে ধোঁয়া উঠতেছে ওখানে ওদের আগ্রহ হয়। ওরা হেঁটে হেঁটে কাছে যেয়ে দেখে যে একটা লোক বসা এখানে। লোকটার আপনার চুল দাড়িতে জট বাঁধা, এবং সেও আপনার ওখানকার হয়তো আপনার ট্রাইব ট্রাইব আর কি, লোকাল ট্রাইব। তো কিন্তু মানে দেখে মনে হচ্ছে অনেকটা আপনার বনিন টাইপের আর কি লোক, জট, এবং সে বসে আছে আপনার একটা আসনের মতো, তার সামনে আপনার একটা আগুনের কুণ্ডলি, এবং সেখান থেকে ধোঁয়াটা উঠতেছে। এবং ওরা দুইজন অনেকক্ষণ দেখে থাকে, এবং ওদের মধ্যে একটা অশুভ অনুভূতি হয় জায়গায় দেখে, যে জিনিসটা আসলে কি, দুজনের মধ্যে একজনের মধ্যে একটা অশুভ অনুভূতি, আরেকজন আর কি বেশ সাহসী ছিল, সে এই ধরনের জিনিস খুব একটা ভয় পাই না। তো সে ওকে বলে যে চল যে দেখি, কথা বলি। এই বন্ধুটা না করে যে যাস না, সমস্যা হতে পারে সে, বাট শোনে না। ওরা দুজনে হেঁটে হেঁটে আস্তে আস্তে যায়, এবং সে কাছাকাছি যাওয়ার পরে ওই যে বন্ধুটা মানে কথা বলতে চায় দুষ্টু, মানে সে কাছে যে ওই লোকটাকে ডাক দিয়ে ফেলে। হ্যাঁ, বলে এই যে ভাই, এরকম করে ডাক দেয়। এবার ডাক দেওয়ার পর লোকটা চোখ মেলে, চোখ মেলেই লোকটা হাতের মধ্যে একটা কি জানি ছিল, সেটা ওর গায়ে ছুঁড়ে মারে। তো ছুঁড়ে মারার পর দেখা যায় একটা গুড়ার মতো, সেখানে আপনার গাছের ওই যে পাতা প্লাস ওই যে পাখির পালক টাইপের কিছু বড়ি আর কি, সেটা ওই বন্ধুর একজনের গায়ে লাগে। তো লাগার পর সে ধরা দিয়ে সে জিজ্ঞেস করে যে আপনি যে কি মানলেন, কি ব্যাপারে। সে তো লোকটা কোনো উত্তরই দেয় না, অনেকক্ষণ তাকায় থাকে তার দিকে। তো এই ওই লোকটার যে চাহনি ছিল, সেই চাহনিতে প্রথম ট্রেনটা আসলে খুব ভ্যাবাচাকা খেয়ে যায়, কারণ সে মানে এই ধরনের গুণিন বা যে কোনো জিনিস সে বেশি একটু মানে অতি প্রাকৃতিক জিনিস, সে তার ভয় বেশি।
তো সে ওকে বলে চল চলে যাই, সে ওনাকে বলে সরি সরি। তো লোকটা মানে সরি বোঝার মতো কোনো ক্ষমতা তার মধ্যে মনে হয় নাই, বা সে কথা শুনছে কিনা অনুধাবন করছে কিনা এরকম না, সে জাস্ট অবলোক চোখে তার জায়গায় ছিল। ওরা তখন করে কি আস্তে করে ঘুরে এসে নৌকায় উঠে উঠে আবার মানে লোকটাকে বলে দাও। তো ওই যে মাঝি ছিল সে বলে কি করছেন এখানে, বলে যে এখানে ওরকম দেখছি। মাঝি খুব ভয় পেয়ে যায় ওই কোনের কথা শুনে, বলে আপনারা যে ওনাকে ধ্যান ভাঙাইছেন এটা তো ভালো করেন নাই। হ্যাঁ, উনি এখানকার একজন লোক, বা এখানে উনি সাধনা করে, এখানে যাই করে ওনাকে মানে কেউ ডিস্টার্ব করে না, কখনো বিভিন্ন পাহাড় টাহাড়ে দেখা যায়। বা এরকম আপনারা কেন করছেন, খুব বাজে কাজ করছেন আপনারা, খুব ভয় পায়। কিন্তু আশ্চর্য ব্যাপার যেটা হয়, ওরা যখন রওনা দেয় ওদের মানে অ্যাসেসমেন্টের টাইমটা হওয়ার কথা বিকাল বা সামথিং, হঠাৎ করে দেখে যে আপনার সন্ধ্যা টাইপের হয়ে গেছে, মানে আলো কমে গেছে। এবং ওরা ওই নৌকা নিয়ে ওই আপনার এক্সপিরিয়েন্স মাঝে যে নাকি ওই এলাকায় সবসময় নৌকা চালায়, সে আপনার পথ হারায় ফেলে। এবং এর মধ্যে আপনার অন্ধকার হয়ে যাচ্ছে, গেটিং ডার্ক, মানে ডার্ক একটা পুরো ডার্ক সিচুয়েশন ওখানে, কোনো কিছুই মানে বোঝা যাচ্ছে না, পাহাড়গুলো আলো কমে গেছে পানির মধ্যে। লোকটা তখন খুবই ভয় পায়, মাঝি তাদেরকে মানে যা ইচ্ছা তাই বকাবকি শুরু করে যে আমার জীবনে এরকম হয় না, আমি এত বছর এখানে থাকি, আমি লোকাল মানুষ, আমি পাহাড় চিনতেছি না, আপনি কি বলেন এসে, না আপনাদের জন্য আছে। এরা দুজনে বেশ ভয় পায়, ভয় পাওয়ার পর একটা ফ্রেন্ড বেশি ভয় পায়, আরেকজন বলে আর কি হবে আপনি চলেন দেখি খুঁজে দেখি। তো এর মধ্যে ওরা গোলক ধাঁধার মতো একটা সিচুয়েশনে পড়ে যায়, কারণ যাচ্ছে বিভিন্ন দিকে অন্ধকারও ঘনে আসতেছে, আর মাঝিও একটা অ্যাসেসমেন্ট করে সেখান থেকে আসতে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি সে পথটা চিনতেছে। তো একসময় যে একটা পাহাড়ের কাছে থামে যে দাঁড়ায়, দেখে যে আপনার পুরো পাঁচটা আপনার ওই যে পাথরের দেয়ালটাই পুরোটা পাথরের উঠে গেছে, আর তার পাশে একটা ঘাটলার মতো যেখানে হেঁটে ওঠা যাবে এরকম একটা সিচুয়েশন, এরকম একটা জায়গা আছে ওখানে। তো দেখে মাঝি বলে এখন অন্ধকার হয়ে গেছে, আমার কাছে একটা কপি আছে, আর বেশি কিছু নাই। তো এই অন্ধকারে আর আশেপাশে তখন কোনো নৌকা টুকা কিছুই নেই, আমি আপনাদের নিয়ে যাবো না, এখানে দাঁড়ায় যায় সেটাই বেরো হয়। তখন তারা কি করে ওই পাহাড়ের পাশে নৌকা রাখে, রেখে সেটা ওঠে। এবং মাঝিটা খুবই মানে বিরক্ত হয়ে তাদেরকে বলে যে আপনি পাহাড়ে উঠেন, আমি এখানে উঠবো না, আমি কাছেই থাকবো এখানে, আমার কাজ এখানে, আমি যদি কোনো মানে অন্য নৌকা পাই বা কাউকে পাই, ট্রলার পাই, কাউকে পাই, তারা বলবো সাথে করে নিয়ে যেতে, আমি আপনাদের সাথে উঠবো না। তো এরা দুইজন আবার ওখানে দাঁড়িয়ে থাকতে পারে। ওরা যেটা করে, ওরা ওই যে সিঁড়ি টাইপে উপরে ওঠে। তো উপরে ওঠার পরে উত্তরটা পাহাড়ের একটা পর্যায়ে ওঠে, সেখান থেকে গাছ গাছালা পাশে আপনার ওই বেশ জঙ্গলা টাইপের একটা জায়গা। একদম উপরে যখন ওঠে, ওঠার পর দেখে যে বেশ দূরে দেখা যাচ্ছে, তখন অন্ধকার প্রায় হয়ে গেছে, মানে একদম প্রায় অন্ধকার, দূরে একটা অবয়ব দেখা যাচ্ছে, সোনার ঘর টাইপের কিছু। তো ওইটার দিকে ওরা হেঁটে হেঁটে যায় দুজন। তো যাওয়ার পরে যখন বাসাটার কাছাকাছি আসে ঘরটা, তখন দেখে উঠানের মধ্যে একটা মানে মানে মানুষ, মানে এটা মহিলাকে পুরো বোঝা যাচ্ছে না, উবু হয়ে মানে মানে বেশ আপনার ভিতর থেকে একটা গুনগুন টাইপের করে না কিশোরে কান্না বা হাহাকার টাইপের কিছু করতেছে আর কি, বা অথবা তার একটা কোন একটা সুর সে করতেছে। মানে তো এটা দেখে ওরা দুজন চিন্তা করে, মানে একটু মানে গা ছমছম করে দুজনেরই যে ব্যাপারটা কি। তো কাছে যায়, কাছে গিয়ে ওই সে বলে যে ডাক দেয়, মানে তাকে ডাক দিতেছে, এই যে ওরা ডাক দিতেছে। তো সে এরকম তাকায় তাদের দিকে, তাকানোর পরে বলতেছে যে আমরা এখানে পথ হারাই ফেলছি, আমরা কি এখানে, এটা কি আপনার বাসা, এখানে কেন থাকতে পারবো। তো সেই মানে মহিলাই, সেটা মহিলা ছিল, বয়স্ক টাইপের একজন উপজাতি মহিলা। তো সে কোনো উত্তর দেয় না তাদেরকে, সে উঠে যায়, উঠে হেঁটে ওই ঘরের দিকে চলে যায়। তো ওরা বলে যে এটা তো একটা মানে কি আজব ব্যাপার, হয়তো আমরা কথা বুঝতে পারতেছি না বা আমাদের সাথে কমিউনিকেট করতে পারে না, বাট এখানে যারা ট্রাকে ট্রাই করছে তারা কিন্তু বাংলা বোঝে। তো তারপরে তারা করে কি আস্তে আস্তে একটু ভয় লাগা শুরু করে, কারণ ওই যে ঘরের ভেতরে কোনো আলো নাই, কিচ্ছু নাই, মানে অন্ধকার টাইপের। তো ওরা যায় আস্তে আস্তে হেঁটে যায় যে ঘরের যে আপনার যে একটা করা থাকে ডো যেটা থাকে মাটির, সেখানে বসে। তো বসে থাকে, এই সময় ওরা দেখে যে ওই বাসার পেছন থেকে দুই তিনজন এরকম উপজাতি লোক আসে, হেঁটে হেঁটে যায়, হেঁটে যে নিচে নেমে যায়, কাউকে ডাক দিয়ে কেউই শোনে না। এবং পরবর্তীতে যেটা দেখে যে একটা ছোট বাচ্চার মতো আসে ওদের কাছে হেঁটে, ওখানে সে এসে আবার তাদের সাথে বাংলায় কথা বলে যে এখানে কি চান, কি ব্যাপার। তো বলে যে আমরা এরকম পথ হারাই পেয়েছি, এখানে আসছি। বলছে এখানে আসছেন, এখানে এসে তো আসলে কোনো আপনার আমাদের এখানে থাকার জায়গায় নেই, এই বাসায় আমরা থাকি, এখানে আপনার থাকতেই যাবো না। তো বলতেছে তোমাদের আলো নাই, নেই বলছে না আমাদের আলো লাগে না এখানে, আমরা এমনি আছি, বসে থাকলে বসে থাকেন। তোরা ওইখানে বসে থাকে, বসে থাকার পরে অনেকক্ষণ থাকার পরে ঝিমুনি হয়। তো ঝিমুনি থাকার মধ্যে একজন ফ্রেন্ড ওদের মধ্যে দেখে যে ওই ঝিমুনি অবস্থায় দেখতেছে যে ওদেরই স্কুল লাইফের এক ফ্রেন্ড সেই জায়গাতে হাঁটতেছে। এটা ওদের কাছে খুব স্ট্রেঞ্জ লাগে।
যে ওদের ওই ফ্রেন্ড, স্কুল লাইফের ফ্রেন্ড, তারা যখন নাকি 8-9-এ পড়তো, তখন এই ছেলে এখানে কিভাবে আসবে, এতে এখানে আসার কথা না। তো ওদের মধ্যে একজন আবার ডাক দেয় ওকে। ডাক দেওয়ার পর ওদের দিক তাকে হাসে, কিন্তু কোনো কথা বলে না। এবং ফাইনালি ওরা দুজন বন্ধু যেটা করে, ওই ওই বন্ধুর সাথে সাথে হেঁটে যায়। এবং ও যতই যায়, ও বন্ধুটার ডিস্টেন্স তত বাড়ে তাদের থেকে, কাছাকাছি আসে না। তো এক পর্যায়ে যে দেখে যে ওই পাহাড়ের থেকে আরেকটা ঢাল আছে নিচে, ও নিচে নেমে গেছে, ওর বন্ধু হেঁটে ওখানে নেমে গেছে। নামার পরে একটা জায়গা, সেখানে পানি, ওই যে যেসব লোকদের দেখছে হেঁটে হেঁটে গেছে, এবং ওই বাচ্চাটা সহ সবাই পানির মধ্যে, পানির পাশে দাঁড়ানো। এবং দেখতেছে একটু পর পর একজন একজন করে পানিতে নামতেছে, ডুব দিয়ে, মানে আর দেখা যাচ্ছে না তাকে। এবং ওদের চোখের সামনে ওই বন্ধুটাও আপনার ওরকম পানিতে নেমে ডুব দিয়ে, মানে তাকে একদম ম্যানিশ হয়ে যায়, ওখানে আর থাকে না। তো এটা দেখে ওর প্রচন্ড রকম ভয় পায়, প্রচন্ড রকম ভয় পেয়ে আবার ফিরে ওই ঘরের দিকে আসে। তো ঘরের দিকে এসে যখন বসে, বসার পরে তখন মানে ওদের কাছে ফিলিংসটা হতে থাকে যে আমরা কোথায় আসলাম, কি ভয়ঙ্কর কিছু হলো। মানে এক পর্যায়ে ওরা দুজন যতটুকু পারে দৌড়াদৌড় পড়তে থাকে, দৌড়াদৌড় পড়তে থাকে, দৌড়াদৌড় পড়ে তাদের মনের মানে একটু শান্তি, যাতে ভয়টা কাটাতে পারে, এরকম একটা কিছু চিন্তা করতে থাকে। তো এই পর্যায়ে একটা ভোরের দিকে, যেটা ভোরের দিকে ওরা দেখে যে ওই উঠানের মধ্যে ওই যেই লোকটাকে ওই যে প্রথম দেখছিল ওরা আপনার ইসের মধ্যে, ওই যে খাড়ির ভেতরে, সেই লোকটা ওই জায়গায় বসে আসছে এরকম। তো তখন ওদের মধ্যে ওই যে বন্ধুটা মানে ভয় বেশি পায়, সে আস্তে আস্তে হেঁটে যায়, যে তাকে বলে যে বাবা করে সম্বোধন করে, যে বাবা দেখেন, অ্যাকচুয়ালি আমরা এখানে আসছিলাম, আমরা চাই নাই আপনাকে ডিস্টার্ব করতে, যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে আপনি মাফ করে দেন আমাদেরকে এসে। তো সে তাদের দিকে আবার ওইভাবে তাকায়, তার দিকে ফ্রেন্ডটার দিকে তাকায়, তাকে হাত দিয়ে এরকম ইশারা করে যে চলে যাও। তো ওরা আর চলে যাবে কি, দূরে যে ওখানে বসে থাকে ওই বন্ধুর সাথে। এক পর্যায়ে তাকে ভোর হয়ে আসছে, তারপর নেমে আসে। নেমে এসে যখন নাকি ওরা চলে যাচ্ছে, তাকায় দেখে যে বাড়িটার মধ্যে ওরা বসেছিল, ওইটা অ্যাকচুয়ালি বাড়িটারি কিছুই না, ওইটা একটা রুইন, মানে একটা বাসার ধ্বংস টাইপের আর কি, 4-5টা মানে বাঁশের কুটির মতো আছে, কিছুই নাই ওখানে। এবং ওখানে ওই বুড়াও নাই, কেউই নাই। তখন দিনের আলো একটু ফুটতে ওদের সাহস হয় যে আসলে কি ঘটনাটা কি। পুরা টিলাটাকে ওরা ঘুরে 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 দেখে আশেপাশে, কিন্তু ওখানে আসলে কাউকেই পায় না ওরা। এমনকি ওই পানি যেখানে নাকি মানুষ নামছে, পানিটা হাওয়া হয়ে গেছে, সেখানেও আপনার ফুটপ্রিন্ট নেই কোনো। তারপর নেমে আসে, নেমে আসার পর ওই মাঝিকে পায় ওখানে। মাঝিকে বলে যে আমরা এগুলো দেখতে এসে। মাঝি তাদেরকে মানে বকাবকি করে, গালি তো দিতে পারে না, বকাবকি করে যে আপনারা যে অনেক উল্টাপাল্টা কাজ করছেন, এসে চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। তারপর যখন নৌকা নিয়ে রওনা দেয়, একটু পরে দেখে যে একদম সহজ পথ, মোটামুটি মাঝে চিনে ফেলছে জায়গাটা, চলে যায়। তো যাওয়ার পর ওরা যায় যে ওদের যে ঘাটে, ওখানে নামে। ওখানে নেমে যে ওখানে একটা আপনার উপজাতির দোকান ছিল, চা বিক্রি করে, সেখানে যে একজনের সাথে ওরা কথা বলে, দোকানদারের সাথে, যে এরকম এরকম হয়েছে, রাখতে পারে সে। তো বলে আপনারা ওখানে কি গেছেন, ওখানে তো মানুষ কত মেরে কেটে ফেলে রাখে ওই জায়গায়, ওখানে দাঙ্গা হয়, মারামারি হয়, মানে মানুষ কেটে ফেলে রাখে, ওই জায়গায় যে আপনারা উঠছিলেন। আর যার সাথে আপনারা প্রথম যে করছেন দেখা হয়েছে, এই লোকটা এই পাহাড়েরই একজন, আপনার কি বলবো আর কি, যে একটা ফকির টাইপের আর কি, ওদের মানে উপজাতিদের ফকির টাইপের। মানে বিভিন্ন রকম মানে এই ধরনের সাধনা করে, বা তার এই মানে মেডিটেশনে থাকে, তার কাজে এগুলো করা। তাকে কেউ ঘাটায় না, কেউ আসলে তাকে কিছু দিয়ে দেয় বা সামথিং, কেউ ঘাটায় না। তারা অনেক বড় বাচ্চা বেঁচে গেছে। তো ওই বন্ধুটা পরে দেশে ঢাকায় যখন চলে আসে, আসার পরে ওর বাবা মাকে বলো, বাবা মা হুজুর টুজুর দিয়ে কি করে, ওর অনেক বাজে নাইট মেয়ার হতো, এবং তো অনেক আজে বাজে জিনিস দেখতো। ওই বুড়ো লোকটাকে দেখতো, পাহাড়ের স্মৃতি পেত। এটা তো নাইট মেয়ারের ফলে, মানে ওখানে বাজে স্মৃতির ফলে হতে পারে, অথবা হয়তো কোনো কিছু একেবারে লাইক পজেসড উইথ অর সামথিং, কেটে যায় তাতে। অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি যে বাবু ভাইয়ের কাছে আরো নিশ্চয়ই ঘটনা আছে। আচ্ছা, আমরা সেই ঘটনায় আরো পরে ফিরে আসবো। আমাদের আপাতত বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। আমাদেরকে SMS করেছেন ঈশা রাজশাহী থেকে, মুন্না আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সাইদ নারায়ণগঞ্জ থেকে। এবং তিনি বলছেন যে আমি ভয় পাই, কিন্তু আমার ওয়াইফ আখি কেন ভয় পায় না। আচ্ছা, নাজমুল আমাদের SMS করেছেন আমাদেরকে, পিয়ারুল SMS করেছেন আমাদেরকে, মেহেদি 96, এবং আমাদেরকে SMS এবং বাবু ভাইয়ের ঘটনাটা নিয়ে অনেক প্রশংসা করেছেন মিমি, মুসি, রুবা, রুনা, আলো, লিমা, তারা সবাই মিলে ঘর অন্ধকার করে ভূত FM শুনছেন। শামীম বোটবাজার থেকে আমাদের SMS করেছেন, জীবন আমাদেরকে SMS করেছেন ইসলামবাদ থেকে, এবং তিনি আমাদেরকে SMS করে বলছেন যে ইমেল শুনতে ভালো লাগে। রায়হান উত্তরা থেকে আমাদের লিখেছেন যে আমরা দুইজন, আচ্ছা পড়তে পারলাম না, কবির জেনেরা থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন আলামিন এবং সাগর, SMS করেছেন সাকিব, এবং তিনি বলছেন যে স্টোরিটা অনেক ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, আমার কাছে অনেক অদ্ভুত ধরনের লেগেছে। এবং যারা
ভাবছেন যে শীত আসলে বা এরকম মানে এই বৃষ্টিটা কমে গেছে এখন, এখন পাহাড়ে যাবেন, তাদের কাছে এই ঘটনাটা মনে পড়বেই, মনে পড়তে বাধ্য, সেটা আমি মোটামুটি বলতে পারি। এছাড়াও আবির ঢাকা থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে হিমেল, এসএমএস করেছেন আমাদেরকে সবুজ কামাল, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন উদয় তেজগাঁও থেকে। ডিজে লিঙ্কন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে হাসিম, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি হৃদয়, আমাদেরকে রনি চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, ধ্রুব এসএমএস করেছেন আনিস, এসএমএস করেছেন জাহিদ, এসএমএস করেছেন আমাদেরকে হৃদয়, এসএমএস করেছেন আমাদেরকে নদী সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে FOORT, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাতে হবে 9840 নাম্বারে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের কাছে ইমেল এক্সপেক্ট করব বেশি বেশি করে, কারণ আপনারা ইমেল পাঠান বলেই ভূত এফএম প্রতিদিন শুরু হয়। সুতরাং ইমেল অ্যাড্রেসটি অবশ্যই মনে রাখুন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের ঘটনাগুলো পাঠিয়ে দিন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা একটা ছোট ব্রেকে যাব। ব্রেকের পরে আমাদের একটা রেকর্ড ফাইল আছে, সেই ফাইলটা আমরা শুনবো এবং তারপরে আমরা আবারও ফিরে আসবো। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং ঘটনা শুনতে শুনতে আপনাদের বিভিন্ন মতামত যা কিছু আছে সেগুলো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে এসএমএস করতে হয়। তারপরে যারা এই মুহূর্তে জয়েন করে তাদের জন্য বলছি, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন FORTI স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছে একটা ছোট্ট ব্রেকে, ফিরে আসছি ব্রেক এবং ঘটনার পরে। সেই পর্যন্ত আমাদের সাথে আমি আসছি যে ঘটনাগুলি শেয়ার করবো। এটা আমার ফ্যামিলিতে অনেক বছর ধরে ঘটে চলছে এবং it's a very weird story, and since it's weird I decided to share this with everyone. প্রথমে বলে দিচ্ছি যে এই ঘটনাটি যেহেতু ফ্যামিলির একটা ঘটনা, আর অনেক বছর ধরে চলে আসছে, চলছে এখনো, তো আমার ফ্যামিলি থেকে পারমিশন নিতে হয় টু শেয়ার দিস। প্রথমে অনেক মানা করা হয় যে এই ঘটনাটি যখনই শেয়ার করা হয় কারোর সাথে তখনই সে মানুষ বা ফ্যামিলিতে একটা বিপদ আসে বা তোমার উপর একটা বিপদ আসবে। তো আমি তখন আম্মুকে অনেক বুঝাই, তখন আম্মু অনেক বোঝানোর পরে সে বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু কিছু রিচুয়াল আছে, দোয়াদুয়ি করতে হয়, অনেক কিছু করতে হয়, ওগুলো করার পরে আমি যখন তোমাকে বলবো যে তুমি এটা ঘটনাটি পাঠাবা, তখনই তুমি পাঠাবা, তখনই তুমি এই ঘটনাটা তোমার মুখ দিয়ে বের করবে। এর আগে যদি তুমি করো তোমার প্রবলেম হবে। যেটা হয়, I'm a teenager and I'm pretty spoiled and I don't really believe, I never believed in this, and করিও না, মানে একটু করি, বেশি না। What happened was আমি আগে ঘটনাটি 2 সপ্তাহ আগে রেকর্ড করে আমি ওটা কেন জানি পাঠাইনি, ড্রাফটে রেখে দিয়েছিলাম আমার মেলে। পরে যেটা হয়, আমি সাথে সাথে পরের দিন বাথরুমে যাই এবং বাথরুমে যাওয়ার পরে I was washing my face, and আমি ও ফেসটা ওয়াশ করার পরে আমি চোখ খুলে মুছতে মুছে আমি আমার ব্যাগ পরে পিছনে তাকিয়ে দেখি যে আমার দাদা, আমার মানে বাবার দাদা, সে আউট অফ নোওয়্যার আমার দিকে তাকিয়ে আছে। And I've never seen him. I've just seen his picture, যেটা আমার বাসায় টাঙানো আছে। তো আমার না বুকে ধড়ফড় করা শুরু করলো যে এমনি তো আমার জন্মের অনেক আগে মারা গেছে, সে আমার সামনে কি করছে। তখন সে আমাকে জোরে একটা গালে থাপ্পড় মেরে আমাকে বলে, আর করবি কখনো। পরে আমি চোখ যতক্ষণে খুলবো, জোরে থাপ্পড়টা মারার পর আমি চোখ যতক্ষণে খুলবো, she was gone from there. আর আমি অনেক ভয় পেয়ে যাই। এরপরে আমার জ্বর আসে 2 সপ্তাহ ধরে। I was really really sick, and আমার মাকে আমি যখন এই ঘটনাটি বলি, আমার মা তখন আমাকে বলে, তুমি কি বাই এনি চান্স এই ঘটনাটি তুমি শেয়ার করেছো কারোর সাথে? আমি বা মুখ দিয়ে বের করেছো? তখন আমি বলছি যে মা আমি এরকম এটা রেকর্ড করে ড্রাফটে রেখে দিয়েছি। তখন আমার মা বলে যে তোমাকে আমি মানা করেছি, তুমি কেন এটা করো, তোমাকে বলেছি প্রবলেম আছে বলে এটা বলেছি যে এখন শেয়ার করো না জিনিসটা, আমি যখন বলবো করতে তখন করবো।
এরপরে আমার মা জাদু আদুর সব যেগুলা করার দরকার ওগুলা করেছে, করার পরে এখন আই ক্যান শেয়ার স্টোরি উইথ ইউ। তো এটা খুব আমার মার অনুযায়ী ছিল যে যেটাই ছিল উনি আমার দাদার রূপে নিয়ে এসে আমাকে এরকম মারে, বিকজ আমি অমান্য করেছি। ওর ফ্যামিলিতে পরে একটা বিপদও আসে। যাই হোক, এগিয়ে যাই, আমি ডেট ধরে ঘটনা শুরু করি। 1920s এর দিকে আমার নানির আম্মু, তার নাম হচ্ছে জুলেখা বানু, she got married, her age was 13. তো জুলেখা বানুর আম্মু ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো, যেটার কারণে একটা পর্যায়ে প্র্যাকটিস করতে 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 she died. So she was brought up by this she was brought up by her color. তো বিয়ে হওয়ার পরে she moved somewhere, একটা জেলাতে, আমি নাম বলতে চাচ্ছি না। এরপরে যেটা হয়, তো ওখানে she got pregnant. So her 6 month চলছে pregnancy। সে রুমে যায়, একটা সে রাত্রেবেলায় একটা শব্দ শুনে, যেটা তার নাম ধরে ডাকে। 5 বার নামটা ডাকার পরে সে উঠে, উঠে সে রুমের মধ্যে যায়, মানে রুম থেকে বের হয়ে অন্ধকার একটা করিডোরের ভিতরে যায় এবং সে স সামথিং শ্যাডোই তার সামনে দিয়ে পাস করে চলে যাচ্ছে। এরপরে সে ফেইন্টেড, আর তার কিছু মনে নেই। এরপর থেকে আসল ঘটনাটি শুরু হয়। তার ঠিক 3 দিন পরে she had a miscarriage. মিসক্যারেজটা হওয়ার পরে she started acting weird. তার যে বাচ্চা মারা গিয়েছে তার কোনো দুঃখ নেই যে তার এরকম 6 মাসে বেবিটা মিসক্যারেজ হলো, সে কান্দেও নেই, সে খুব হেসেছে, she was okay, she was normal. তো সবাই একটু চমকে যায় যে এরকম কেন হচ্ছে। পরে প্রত্যেকদিন রাতে তার হাজবেন্ড টের পেত যে একটা পর্যায়ে she doesn't sleep beside him, সে চলে যায় কই জানি। এরকম ডিসাইড করলো যে সে ফলো করবে। তার ওয়াইফ জুলেখা বানুকে ফলো করে তারা দেখতে পারে, সে দেখতে পারে যে সে একটা রুমের মধ্যে যায় যেখানে একটা পেন্টাগ্রাম আঁকা, অনেক কিছু আঁকা টাকা, সে প্র্যাকটিসিং ব্ল্যাক ম্যাজিক। তো তখনকার দিনে এগুলা অনেক মানুষ জানতো যে করা হয়, তো সে খুব ভয় পেয়ে যায়। আর হাজবেন্ড, সে আর তাকে হার্ট করেনি। সে বলছে যা দেখেছো দেখেছো, just forget it, যে আমি এরকম করছি, কাউকে বলো না। হাজবেন্ড কিছু বলে নেই, বিকজ she used to love জুলেখা বানু a lot, অনেক ভালোবাসতো তাকে। তো এরকম করতে করতে একটা পর্যায়ে হাজবেন্ড বলে যে তুমি এটা করতে পারবে না, তোমার স্টপ করতে হবে। তাকে যখন আটকে দিত ব্ল্যাক ম্যাজিক করা, তাকে এটা প্র্যাকটিস যখন করতে না দেওয়া হতো, দেখা যেত যে সে অনেক ঠিক হয়ে পড়তো, নট অনলি মেন্টালি, ফিজিক্যালিও। তো she had no option, তার এটা করতেই হবে টু সার্ভাইভ প্রপারলি। তো একটা পর্যায়ে she got pregnant again, এবং এবার যেটা হয় তার বাচ্চাটা হয়। বাচ্চাটা হওয়ার পরে একদিন ঠিক 40 দিনের মাথায়, যেদিন 40 days হয় বাচ্চাটা, সেদিন সে বাচ্চাটা নেই, কোথাও নেই, জুলেখা বানু নেই, বাচ্চাটা নেই। তো হাজবেন্ডটা অনেক ভয় পেয়ে যায় যে বাচ্চাটা কই গেল। তো তার মাথায় কেন জানে আসে, সে রুমটা গিয়ে দেখে যে জুলেখা বানু তার নিজের বাচ্চাকে বলি দিয়ে দেয়। এরকম সে 3 থেকে 4 বার করে। তো ফার্স্ট টাইম আমার নানি জন্মায়। তো এবার সে ডিসিশন নিল, তো জানে যে জুলেখা বানু এরকম বাচ্চা বলি দিয়ে দেয়। তো সে তার বাচ্চাটা, সে কি করলো, বেবিটা হওয়ার সাথে সাথে পরদিনই তার তার কাজিনদের কাছে পাঠিয়ে দিল, তার ফ্যামিলির দিকে পাঠিয়ে দিল। ওখানে এই বেবিটা ছিল। ঠিক 40 দিনের মাথায় জুলেখা বানু ধরপড় করা শুরু করলো যে না, বাচ্চাটা কোথায়, আমার দরকার, আজকে দরকার, আমার খুব দরকার। তো সেদিন সে বলে দিতে পারেনি বাচ্চাটাকে, যেটা হয় পরে ও রিলি সিক এন্ড মেন্টালি সিক হয়ে পড়া শুরু করে। তারপর যেটা হয়, এই ঘটনা ঘটার পরে অনেক বছর হয়, প্রায় জুলেখা বানুর হাজবেন্ড আমার নানির বাবা তার সাথে দেখা করতে যেত, তার নানির সাথে। কিন্তু কখনো নানির এরকম বাচ্চার সাথে, মানে মায়ের সাথে দেখা করতে যেত না। তো ওদের অনেক ভাই বোন হয়, একটাও তাদের মায়ের সাথে দেখা করতো, তাদেরকে দেখেনি। তাদেরকে হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেওয়া হতো তাদের বাবার সাইডের বাসায়, ওখানেই তারা থাকতো, রুম তাদের টেক কেয়ার করা হতো, বড় হচ্ছিল। তো এরকম করতে করতে অনেক বছর যায়, আমার নানির বয়স তখন 12 হবে, 1 বছর পরে তার বিয়ে। তো সে ডিসিশন হলো যে সে আসে তার মায়ের সাথে কিছু টাইম স্পেন্ড করবে। তো আসার পরে সে তার মায়ের সাথে কথা বলে দেখে যে টোটালি, মানে সিক, মেন্টালি সিক, সে এখনো প্র্যাকটিস করে, বাচ্চা বলি দেওয়া ট্রাই করে ফ্যামিলির ভিতরে। তো সে ভয় পেয়ে যায় যে নিজের মা এরকম কেমনে হতে পারে।
তখন সে বলে যে তোমার প্র্যাকটিস করতে হবে, আসো তোমাকে আমি শিখাই, তুমি আমার ফ্যামিলির প্রথম মেয়ে, আমি চাই তুমি শিখো। তো আমার নানি অবুঝ ছিল তখন, সে ভাবতো যে আমার মা আমাকে শিখাতে আমি শিখি। তো বাবা এনি টাইমে যখন শিখাতে যাবে তার বাবাটা তাকে স্টপ করে, যে কারণে সে শেখা হয়নি। পরে যেটা হয় যে she gets married at this in প্রায় some time around 1935 এর দিকে she gets married। তো বিয়ে হওয়ার পরে যেটা হয়, এক বছর পরে my nanny gave birth to this baby অ্যান্ড বাচ্চাটা এত বছর যেহেতু বলি দেওয়া হয়নি, তো নানা মানে আমার নানি বাবা ভাবে যে এত বছর যেহেতু বলি দেওয়া হয়নি সমস্যা নেই, এবার হয়তো বা বাচ্চা তো হয়েছে এখানে, তো সে থাকতে পারবে। সেম কাহিনী, 40 দিনের মাথায় বাচ্চা নেই, জুলেখা বানু বাচ্চাটা নিয়ে বলি দিয়ে দেয়। এভরি টাইম জুলেখা বানু বাচ্চাটা নিয়ে বলি দিয়ে দিচ্ছে। এরপরে আর বাচ্চা নিয়ে কিছু করা হয়নি। আমার নানি আমার বড় খালাকে জন্ম দেয়। 1955 আমার বড় খালা হয়। এবং এরপরে হ্যাঁ 1955 এর দিকে জুলেখা বানু স্টিল অ্যালাইভ, এবং যেটা হয় সে গায়েব হয়ে যায়। একদিন রাত্রিবেলায় তাকে বেডরুমে ঢুকে দেখেন নেই, সে গায়েব হয়ে যায়। তো বড় খালা বড় হয়, অনেক বড় হয়, তার বিয়ে হয়, তবে সবাই রিউম করে নেয় যে সে নানির আম্মু মারা গেছে। তো বড় খালার ফার্স্ট বেবিটা যখন হয় তখন ফ্যামিলিতে সবাই খুব খুশি, হ্যাঁ এরকম ফ্যামিলির প্রথম ছেলে হয়েছে, এবং সাথে সবাই খুব টেক কেয়ার করছে। এখন বাসা ভর্তি মানুষ, এটা আমার বড় খালার বাসায় শ্বশুরবাড়ি, আমার নানি তখন ওখানে থাকছিল। তো সবাই ওখানে থাকার পরে ওরা এরকম বেবি টিপি আদর করছে। তো 40 ডে মাথায় যেটা হয়, বাচ্চাটা গায়েব, কোথাও নেই, কোথাও খুঁজে পাচ্ছে না, কেউ খুঁজে পাচ্ছে না। যে রাত্রিবেলায় হঠাৎ করে কে জানি বাচ্চাটা, মানে কেউ টেরও পায়নি যে আমার খালার কাছে থেকে বাচ্চাটাকে জেনে নিয়ে গেছে। কেউ খুঁজে পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না। পরে দেখা যায় যে বাথরুমের ভিতর থেকে দরজা আটকানো, দরজা খুলে দেখে যে বাচ্চার বালতির ভিতরে পড়া, মানে মৃত বাচ্চা। আমার নানা খুব ভয় পেয়ে যায়, সেভাবে এটা কি হলো, এটা তো সম্ভব হওয়ার কোনো কথা না, কারণ বাথরুমের একটা দরজা আছে, কি এরকম 40 দিনের বাচ্চাটাকে এরকম বালতির ভিতরে মেরে ফেলবে। তারপর যেটা হয়, আমার বড় খালার দ্বিতীয় বাচ্চাটা হয়, 40 দিনের ঠিক মাথায় বেবিটা গায়েব, মানে কোথাও কেউ খুঁজে পাচ্ছে না। এবার তাকে পায় ময়লার বালতিতে, এ মানে খামচি মেরেছে, বুকে বাড়ি মেরেছে, এই জন্য তার পিছনে মানে বোঝা যাচ্ছে যে ওকে তার আঙুলের দাগ ছিল, এবং তাকে ময়লার বালতির ভেতরে পাওয়া হয়। এবার আমার মেজো খালার কথা, তার যখন বেবি হয়, মানে তখন আমার নানি কেন জানি, যেহেতু সে জানতো এসব জিনিস, আম, তখন তার মাথায় কেন জানি খটকা লাগলো যে হোয়াট ইফ এই কারণে এটা হচ্ছে। তো ডে মাথায় আবার আমার নানি আবার ঘুমায়নি, সে সারা যে সেকেন্ড গুলো সে জাগনা থাকবে এবং টিভি দেখে হয়। ওর হাতে বসে জাগনা, সে বসে আছে, সে ওয়েট করছে যে কখন কি হয়। সে দেখে, সে প্রিটেন্ড করছে সে ঘুমাচ্ছে, তার 3টা বা 2টার মাঝখানে একটা শ্যাডো টাইপের কিছু একটা রুমের ভিতরে এন্টার করলো এবং বাচ্চা দেখে এগিয়ে আসলো। তখন আমার নানি সাথে সাথে দৌড় পড়া শুরু করলো, উপরে উঠে বসে পড়লো। তখন দেখে যে শ্যাডোটা চলে গেল। এরপরে দেখে এই বিপদটা বাচ্চাটার উপরে সেই প্রতিদিনের মাথায় আসে। তারপরে আর এরকম কোনো প্রবলেম হয়নি। এরপরে যেটা হয়, ফ্যামিলির এভরি ইয়ার ফ্যামিলিতে যখনই বাচ্চা হয় প্রতিদিনের মাথায় বাচ্চাটাকে অনেক মানে দোয়া দুরু তাবিজ যা আছে সব পরে প্রোটেকশন দেওয়া হয়। এটা দিয়ে প্রতিটা দিনের অনেক খুশি হয়, অনেক বেশি খুশি হয় বাচ্চাদের জন্য। তো এরপর খালা গেল, এবার হচ্ছে আমাদের জেনারেশনের কথা। আমার বড় খালার মেয়ে বিয়ে হয়, মেয়ে হওয়ার পরে তার যখন বেবি হয় লাস্ট ইয়ার, তার বেবি হওয়ার পরে যেটা হয় যে আমার নানি ছিল না তখন, সে একটু দেশের বাইরে ছিল। তো আমার খালাদের ওরা সবাই না কমপ্লিটলি ব্যাপারটা এত বছর যখন ঘটেনি ভুলে যায় যে আজকে থেকে এটা পজিটিভ করে, আর এটা তো হয় না। তো হোয়াট হ্যাপেন উইথ তার বেবিটা এরকম আসলো, আসার পরে যে 30 দিনের মাথায় হয়নি, এবার 30 দিনের মাথায় বেবিটাকে সে তার কোলে আসে। ও তার আগে একটা ঘটনা আমি বেরিয়েছি। তো জুলেখা বানুর একটা ছবি আছে, যে ছবিটা আমাদের
বাসায় টাঙানো, মানে আমার নানির বাড়িতে একটা ফ্রেমের মধ্যে আছে। তো ওটা আমরা সবাই দেখেছি। তো আমার কাজিনরা যেহেতু চোখের সামনে থাকে, আমরা কখনো ওরকম ভাবে আমার প্রত্যেকদিন প্রায় নানির বাড়ি যখনই যাই আমরা ওই ছবিটা দেখি, কিন্তু আমরা কখনো ওরকম জানি যে এটা নানির আম্মু বা কোনো কিছু। এটা থাকে না যে সাবকনসিয়াস মাইন্ডে ছবিটা থাকে, বাট ইউ ডোন্ট নো দ্যাট। এটা আমাদের সবার মাথার মধ্যে একটু ছিল। তো হোয়াট হ্যাপেন ওয়াজ বেবিটা, আমরা তখন কেউ ফ্যামিলি এই ঘটনাটা জানতাম না যে আমাদের ফ্যামিলিতে এরকম আছে। তো আমার কাজিনের যখন বেবিটা হয়, বেবিটা হওয়ার পরে 30 দিনের মাথায় সে বেবিটাকে নিয়ে আদর করে ঘুমাচ্ছে, তুমি জাগ না, বেবিটাও জাগ না। তো রাত 2টোর সময় তারা শুয়ে আছে। এমন সময় অন্ধকার রুমের মধ্যে সে টের পেল কেউ একজন এন্টার হয়েছে। কি হলো? এটা কি হলো? একটা শ্যাডোর মতন সামথিং আসলো রুমের মধ্যে, আসার পরে বেবিটার কাছে আসলো। তো সে ভয় পেয়ে গেছে, দেখেছে তো মানুষ না, মানুষ হলে হেঁটে আসতো, তো স্লোট করে আসতো। সে তখন সাথে সাথে ভয়ে দোয়া দরুদ পড়তে পড়তে সে দোয়া দরুদ পড়া শুরু করে, যে মোমেন্ট সে দোয়া দরুদ পড়া শুরু করছে সেই জিনিসটা আর একটু এগিয়ে এগিয়ে চলে পিছনে ব্যাক করছে। তো কে তার বেবি, তার হাজবেন্ড তাকে করে উঠে অন্ধকারে একটু লাইট আছে ওখানে দৌড় মারে, দেখছি জিনিসটা ভেসে ভেসে যাচ্ছে পুরা কালো। বাট তার মনে হলো যে সাইড স্টেজ থেকে একটা মহিলাকে দেখলো সে, আর এটা বেশ বয়স্ক একটা মহিলা। কিন্তু তার মনে হলো যে সে মহিলাকে চিনে, কিন্তু মহিলা কিনলে এটা ব্যাপার না, মহিলাটা কেন এর মধ্যে দিয়ে তাকে চলে যাবো। সে খুব ভয় পেয়ে যায়, এবং when he comes back ওর মধ্যে দেখে যে তার বেবিটা বাইরে একটা খামছে। তারপর যেটা তার ভয় লাগে যে এটা কি হলো, বেবিটা একটা খামচি পেলো, ওটা কেমনে হলো। আচ্ছা সে ভাবলো আছে যে যদি বেবিটা মেবি আমার হাতে খামচি লাগলো, তো তখন সে দৌড়া দৌড় করে নানিকে বলবে। সে কাউকে এই কথাটা বলার আগে সে তার নানিকে বলতে চেয়েছে, ওটা জানে যে আমাদের নানি এরকম রিং টিং টিং করে বা এসব জিনিস জানে, তো তাকে আগে বলাটা ভালো হবে। তো সেদিন রাতে সে ঘুমায়, দোয়া-দরুদ পড়ে যখন ঘুমিয়ে যায়, তখন সে স্বপ্নে দেখে যে সেই মহিলাটা যার সাইড ফেসটা সে দেখে, ওই মহিলাটা তার স্বপ্নে এসে বলছে যে তুমি এই বাচ্চাটা আর কয়দিন বাঁচিয়ে রাখতে পারবে, আমি আসবো এবং তো বাচ্চাটা নিয়ে যেতে বলে। তো সে খুব ভয় পেয়ে যায়। ইট ওয়াজ লাইক আ ভেরি ব্যাড নাইটমেয়ার। সে উঠে সব সে আর ওয়েট করে না, সে আমার নানিকে দেশের বাড়ি কল দেয়। দুবার কল দিয়ে আমার নানিকে বলে যে দেখেন নানি আমি এরকম ঘটনা পেয়েছি, আপনি প্লিজ তাড়াতাড়ি আসেন। তোমার নানি তো এসে খুব চিল্লাচিল্লি আমার খালাদের উপরে যে তোমরা জানো এরকম প্রবলেম আছে, তোমরা কেন এরকম বাচ্চাটাকে বেঁচে রাখতেছো না, ফার্স্ট 40 দিন এরকম অনেক প্রবলেম হয়। তো আবার তাবিজ টাবিজ পরিয়ে দেওয়া হয়, এবং 14 ডে পার হওয়ার পরে বাচ্চাটা একটু সিক হয়ে পড়ে, একটু একটা খামচি। ঘুম থেকে উঠিয়ে দেখে, স্বপ্নটা দেখার পরে যে বেবিটার গায়ে অনেক খামচি ছিল। তো বেবিটা এমনিও অনেক ছোট এবং তার এরকম অসুস্থ হয়ে পড়ে, একটু অনেক ক্রিটিক্যাল হয়ে পড়ে, পরে শি ওয়াজ ফাইন। বেবিটা পরে 40 ডে পার হওয়ার পরে শি ওয়াজ ফাইন। পরে আমার নানি তখনও আমার কাজিনকে পুরো ঘটনা বলেনি। তো বেবিটাকে নিয়ে ফার্স্ট 40 ডে পার হওয়ার পরে বাসায় নানির বাড়ি যাওয়া হয়। যখন নানির বাড়ি যায়, গিয়ে সে ওখানে বসে আছে, বসে আসার পরে সে হঠাৎ করে তার চোখ পড়লো ওই ছবিটার দিকে। তখন সে বলে যে নানি, আমি যে স্বপ্নতে মহিলাটাকে দেখেছি এটা কিন্তু এই মহিলাটাই ছিল। তখন নানি তাকে খুলে সব ঘটনা বলে যে তার মা বলি দেয়, এবং তার মা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতে করতে যেটা হয় সে একদম গায়েব হয়ে যায়, তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এবং এখনো বিলিভ করা হয় আমাদের ফ্যামিলিতে যে কোনো যদি দিদি হয় তাকে 40 ডে পর্যন্ত অনেক অনেক কেয়ারফুলি রাখা হয়। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার কাজিনসদের ক্ষেত্রে হয়েছে, এবং এই যে আমার কাজিনদের বেবিদের ক্ষেত্রেও হচ্ছে যে 40 ডেজ পর্যন্ত তাকে অনেক দোয়া দুরুদ এবং অনেক ভালোভাবে রাখা হয়। বিকজ ইনি ইনি ওনার এরকম নজর আছে, এবং সে এরকম বাচ্চাগুলিকে সামহাও সামহাও নিয়ে যায় এবং সে বাচ্চাগুলিকে বদলে দিয়ে দেয়। তো এটা হচ্ছে আমার ঘটনা। আই হোপ ইউ গাইস লাইক ইট। My dad.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমরা আরো একটা ঘটনা শুনলাম। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:16। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। আর এর মাঝখানে বলে রাখি যে আজকের এই এপিসোডটি যদি আপনি মিস করে ফেলেন তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে সেক্ষেত্রে, যদি মিস করে ফেলেন আনফরচুনেটলি। এবং আপনাকে ডায়াল করতে হবে এয়ারটেল নাম্বার থেকে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি আপনি সেখান থেকে পুনরায় শুনে ফেলতে পারবেন। এবং আপনি যদি চান যে ভূত এফএম টিউনটাকে আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে আপনি যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজে গিয়ে টাইপ করতে হবে সিটি, স্পেস দিয়ে লিখতে হবে 92125 এবং এটা সেন্ড করতে হবে 3123 নাম্বারে। বাস, এই যে টিউনটি এখন মাসুম প্লে করছে, এই টিউনটি হয়ে যাবে আপনার। শুধুমাত্র আপনি কোড নাম্বারটি মনে রাখুন, কোড নাম্বারটিতে 92125। যাই হোক, আপনি চাইলেই এটা আপনার টিউন করে ফেলতে পারেন। আমি আরো একটা ঘটনায় যেতে চাই, তার আগে কিছু SMS পড়বো অবশ্য। না, আমাদের দেখতে পাচ্ছি না সাইদ নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, এবং আমি দেখতে পাচ্ছি বিপ্লব KMC থেকে আমাদের SMS করেছেন, অপু আমাদের SMS করেছেন আমাদেরকে রোমেল। এছাড়া আমাদের SMS করেছেন মোহাম্মদ রানা, ইমরুল কায়েস সাভার থেকে, থেকে তিনি SMS করেছেন। সমর আমাদের SMS করেছেন পার্থ বগুড়া থেকে। এছাড়া আমাদেরকে বিপ্লব SMS করেছেন, উদয় আমাদের SMS করেছেন, লিখছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়া SMS করেছেন সোহান, SMS করেছেন আদিব, SMS করেছেন রহিম রাজশাহী থেকে। এছাড়া আমাদের তোতন SMS করেছেন, আমাদেরকে সোনা, SMS করেছেন আমাদেরকে দিগন্ত, এছাড়াও SMS করেছেন রূপম সহ আরো অনেকে। সামির চট্টগ্রাম থেকে SMS করেছেন, তুষার বাঘা থেকে SMS করেছেন, মিজান আমাদের SMS করেছেন সবুজ চট্টগ্রাম থেকে, সিয়াম আমাদের SMS করেছেন, অদিত প্রীতম প্রতীক আমাদের SMS করেছেন, আমাদেরকে তিলোভা SMS করেছেন, সাহস আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও হাশেম, নুহাস, মাহমুদা সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠালেন 9840 নাম্বারে। আমরা চলে যাবো একটা ঘটনায়। এই ঘটনাটি আমাদের একজন পাঠিয়েছেন, তিনি এখানে উপস্থিত নেই। আমি সেই ঘটনাটি তার মতো করে পড়ে শোনাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি ঘটনাগুলো পাঠালাম, আপনার ভালো লাগলে আবার আমাকে বলবেন। আমি ঘটনাগুলো শেয়ার করতে চাই। তো এই ঘটনাগুলো মধ্যে থেকে যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি, যে ঘটনাটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। আমার বাড়ি আমাদের গ্রামের দক্ষিণ পাশে, আর আমাদের গ্রামের দক্ষিণ দিক দিয়ে একটা খাল আছে। খালের একটা নির্দিষ্ট জায়গায় ঘটনাগুলো ঘটেছে। এবং প্রথম ঘটনাটি আজ থেকে প্রায় 40 বছর আগে। একদিন সকালে সবাই যখন তাদের জমিতে কাজের জন্য গিয়েছিল, তখন তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। আর এই অদ্ভুত জিনিসটা হলো একটা লোক মাথা সম্পূর্ণ খালের কাদার নিচে ডোবানো এবং তার পা ছিল ওপরের দিকে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং কাছে আসতে সাহস করেনি। আমার নানা দেখে আসে এবং মাকে যেতে বারণ করে। ঘটনাটি দুপুরের মধ্যে সারা গ্রামে ছড়িয়ে পড়ে এবং দুপুরে মৌলভী বাড়ি থেকে কিছু লোক আসতো দেখতে, কারণ তাদের বাড়ির আব্দুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত রাত থেকে। এই লাশটি আব্দুলের কিনা সেটা দেখার জন্য তারা ওপরে উঠলো এবং কাদা পরিষ্কার করে দেখলো এটা আব্দুলের লাশ। তারা লাশটি নিয়ে যায়। তারপরে যে ঘটনাটি ঘটে তা আমার বড় খালার শ্বশুরের সাথে ঘটেছে। তখন বৈশাখ মাস, আর এ সময় বৃষ্টি হলে খালে প্রচুর মাছ পাওয়া যায়। তো আমার ওই নানা মাছ ধরতে যান সকালে খালের আশেপাশে তখন কোনো বাড়ি ছিল না, আর চারিদিকে শুধু বিস্তৃত ধানি জমি। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর তাকে যাওয়া হয়। ডেকে আনতে গিয়েছিল তারই ছেলে। গিয়ে যা দেখলো তা কেউ চিন্তাও করেনি। খালের যে স্থানে আগের ঘটনা ঘটেছে ঠিক ওইখানেই মৃত অবস্থায় নানা পড়ে আছে। তার মাছ ধরার সরঞ্জাম, ডোলা এবং জাল তার পাশেই পড়েছিল। নানা খালের ঢালে পড়েছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো মাছ ধরেনি, এসেই মারা গেছে। এমন সুস্থ সবল লোক বাড়ি থেকে এসেই মারা গেল। আসলে কি হয়েছিল তার সাথে তা আজও কেউ বলতে পারেনি। তার কয়েক বছর পরে যে ঘটনাটি ঘটে তা আরো ভয়ঙ্কর এবং এই ঘটনার ব্যাখ্যা সবাই জানতে পারে। এই ঘটনাটি আমার নানা বাড়ির কাজের লোকের সাথে ঘটেছে। খালের ওই জায়গায় ওপরে জমিতে নানাদের বাড়ির লোকদের ছিল, পাশের লোকদের ছিল এবং জমির ধানই ছিল বলে একটু উঁচু হওয়াতে সেখানে পাটের চাষ করত। সে সময়টা ছিল শীতকাল, পাটের চারা নিড়ানোর সময়। ওই দিন অনেক ঘন কুয়াশা ছিল। লোকটি সকাল
করে খেতে চলে যায় কাজ করার জন্য। সকালে 9টার দিকে কাজের লোকের জন্য সকালে নাস্তা নিয়ে যাওয়া হয়। সে খাবার খেয়ে খেতে যায় এবং সে বাড়ির বড় ছেলে। উনি ক্ষেতের পাড়ে যাওয়ার পর দেখলো যে কাজের লোকটি অজ্ঞান হয়ে পড়ে আছে। তিনি তখন দূরে অন্য জমিতে কাজ করতে এসেছে এমন লোক দেখে এনে দুজনে মিলে কাজের লোকটিকে ধরে বাড়িতে নিয়ে আসা হয়। অনেকক্ষণ মাথায় পানি দেওয়ার পর লোকটি জ্ঞান ফেরে। তার কাছ থেকে সবাই জানতে পারে আসল ঘটনা কি। কুয়াশার কারণে খুব বেশি জায়গা দেখা যাচ্ছিল না। তিনি যখন ক্ষেত নিরাতে নিরাতে সামনের দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে দেখতে পেলেন একটা কাফন মোড়ানো লাশ ক্ষেতের মাঝখানে পড়ে আছে। লাশের চেহারা দেখা যাচ্ছে না, কারণ লাশ কবরে নামানোর আগে যেমন যেমন সাদা এবং পা দুটো দুই দিকে বাঁধা অবস্থায় থাকে, তেমনই ছিল। মনে হচ্ছিল এই মাত্র লাশটি কবরে নামানো হবে। এই দৃশ্যটি দেখে তিনি কোনো কিছু না ভেবেই অজ্ঞান হয়ে যান এবং পরে ওই লোকটি ওই বাড়িতে কাজ করেনি, তার দেশের বাড়িতে চলে যায়। এই ছিল ঘটনা। উনি স্টুডিওতে এসেও ঘটনা শেয়ার করতে চেয়েছেন। আমি আপনাকে অনুরোধ করব যে আপনি যদি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান, তাহলে আপনার আরো কিছু ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@24.fm, যারা জানেন না তাদের জন্য বলছি। এবং স্পেলিংটা হচ্ছে BHWFM@radioFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে ঘটনা লিখে পাঠান। শুরুতে অবশ্যই দয়া করে উল্লেখ করবেন আপনি ঘটনাটি এখানে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে স্টুডিওতে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছে তাদেরকে অনুরোধ করবো যে আপনার ঘটনাটি আপনি রেকর্ড করে তারপরে আমাদেরকে সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিন। আমরা সেটা যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের এখানে উপস্থিত হয়েছে আরো একজন নতুন অতিথি। আমরা চলে যাব তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন। হ্যালো লিসনার্স, আমি রাকিব বলছি। আর যেটা শুরুতে বলবো, ধন্যবাদ রাকিব ভাই আপনাকে। আর আমি আমার দুটো ফ্রেন্ডকে উইশ করতে চাই, জামিল, অরিনা। ধন্যবাদ তোমাকে আমাকে এখানে আসার জন্য। জি অবশ্যই। ঘটনাটি ঘটেছিল যে খুলনার আদমপুর গ্রামে। তো আদমপুর গ্রামের একটি পার্ক ছিল। তো পার্কের মানে একটি কোণেতে নিজস্ব কেনা ছোট জায়গা ছিল এক ভদ্রলোকের। তো ভদ্রলোকের নামটা ছিল ফটিক। তো ফটিককে ওই এলাকায় যারা থাকতো তারা সবাই ফটিক ভাই বলে সম্বোধন করতো। আর যেটা ছিল যে, তো ফটিক ভাই একদিন দিনের কার্যক্রম সেরে সন্ধ্যা ঘরে ফিরলেন এবং ফিরে উনি রেস্ট করছেন। রেস্ট করার পাশাপাশি উনি মানে রেডিও ছেড়ে গান শুনছিলেন একটু ইয়া ফিল করার জন্য। আর যেটা হচ্ছে যে, ওনার বলে রাখি যে ওনার ঘরের পেছনের দিকে দুটো পুকুর ছিল। এমন ভাবে ছিল যে দূর থেকে দেখলে মনে হয় ওখানে একটি পুকুর আছে। আর পুকুরের মধ্যে বেশ ছিল, কচুরিপানা ছিল, ভর্তি ছিল। আর মানে ম্যাক্সিমাম জায়গায় কচুরিপানা ভর্তি ছিল, আর কিছু কিছু জায়গায় মানে পানি দেখা যেত, ছিল না কচুরিপানা। আর দেন যেটা হয়েছে যে, গান শুনতে শুনতে ফটিক ভাইয়া একটা শব্দ শুনতে পেলেন এবং শব্দটা এমন ছিল যে সামথিং লাইক দ্যাট, কেউ যদি পানি কিংবা মানে পানির সাথে হাত মিলে যদি হাততালি দেয়, মানে যেরকম আওয়াজটি পাওয়া যায় প্রায় ঠিক সেম আওয়াজটি পাচ্ছেন উনি। তো পাওয়ার পরে উনি মানে একটু ভাবলেন যে মানে মনের ভিতরে একটু প্রশ্ন জাগলো যে, আর পুকুর ছাড়া পানির শব্দ আসবে কোত্থেকে? আর পুকুর থেকে যদি পানির শব্দ এসে থাকে তাহলে এই পুকুর থেকে নামে না, নামার প্রশ্নই আসে না। আর তখন ঠিক 8টা না 7টা, 7:30, 8টা বাজে। তো আপনারা জানেন যে রাতে গ্রামে এখানে যে রাত 8টা, 7:30 এরকম বাজলে তো প্রায় মধ্যরাতে বলা যেতে পারে। তো যেটা ছিল যে, মানে এরকম ভাবার ছিল। তো এলাকার প্রায় সবাই জানতো যে পুকুরটি পরিত্যক্ত। আর ফটিক ভাইয়ের ব্যাপারে জানতেন, এই ব্যাপারে এই পুকুরে ঘটে যাওয়া বেশ কয়েকবার আগের ঘটনা সম্পর্কে। আর যেটা এখানে বলবো যে, শব্দ শোনার পর ফটিক ভাই দেরি না করে এবার মানে টর্চ নিয়ে হাতের কাছে টর্চ পেয়েছেন এবং টর্চ নিয়ে এবং চলে গেলেন পুকুরের পাড়ে। এবং দূর থেকে যেটা দেখলেন মানে মানে হালকা অন্ধকারে যতটুকু আঁচ করলেন এবং দেখতে পারলেন যে উনি পুকুরের পাশে ছিল আম গাছ। তো আম গাছ থেকে কেউ লাফ দিচ্ছে এমন অবস্থায় দেখলেন কোনো একজনকে। উনি কিছুটা থমকে গিয়েছেন। তারপর থমকে যাওয়ার পরে উনি মানে কতক্ষণ স্টিল এখানে দাঁড়িয়েছিলেন, মুভ করছেন না। এবং উনি আরো ক্লিয়ার